All right, so hello and good afternoon. I hope সবাই ভালো আছেন. So most of you are here. We have like 11 people. That means 8 or 9 people missing. But I'm sure আস্তে আস্তে সবাই join in করবেন. By the way, I almost forgot to upload the recording last class. হয় কি এই ক্লাসটা শেষ করে আমার তার একটা ক্লাস থাকে. So if I don't remember to upload the recording in one day, kindly এটা আমাকে রিমাইন্ডারটা দিয়েন, জাস্ট টেক্সট মি অন মেসেঞ্জার, তাহলে আমি রাতের মধ্যে আপলোড করে ফেলবো আর কি। সাধারণত দিস ডাজন্ট হ্যাপেন, আই নরমালি আপলোড দ্য রেকর্ডিং when I get home, just it was like a one time thing আর কি। বাট তারপরে যদি দেখেন if it hasn't been uploaded, do let me know please. Anyway, লাস্ট ক্লাসে তো আমরা মেইনলি আমাদের শর্ট কোয়েশ্চেন করেছি, তারপর সামারি, কমপ্লিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এক্সারসাইজেস দেখেছি। এটা ছাড়া we also saw how to improve our English skills. Basically আমি একটা রুটিন যেটা দিয়েছি আপনাদেরকে গুগল ড্রাইভে, কিভাবে রুটিনটা ইউজ করবেন, কিভাবে আপনারা আপনাদের বেসিক রিডিং, লিসেনিং, রাইটিং তো ঠিক না, বেসিক গ্রামার স্কিলস এন্ড দেন ইওর বেসিক স্পিকিং স্কিলস এন্ড লিসেনিং স্কিলস ডেভেলপ করবেন। সব গাইডলাইন্স, সব মেটেরিয়ালস কিন্তু দেওয়াই আছে। সো মেক শিওর ইউ ফলো দেম এন্ড মেক শিওর ইউ ইউটিলাইজ দেম আর কি। সো দ্যাট বিং সেড, আমি আস্তে আস্তে স্ক্রিনটা শেয়ার করি। এন্ড লাস্ট ক্লাসে আমরা তো সামারি পর্যন্ত দেখেছি। সো সামারির পরে নেক্সট টপিক যেটা আছে সেটাকে আমরা বলি সেন্টেন্স কমপ্লিশন, which is also the same কিন্তু সামারি যেভাবে ছিল সেভাবেই। সো এটা আমাদের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কুইক রিভিশন হয়ে যাবে। এন্ড সিন্স এটা হচ্ছে খুবই কমন একটা টপিক, সিন্স এই টপিকটা দেখা যাচ্ছে আপনার আইএলটিএস এ মোস্টলি দেখবেন যে এক্সামের ক্ষেত্রে 13, 14, ইভেন 15 টাইমস বারবার আসতেই থাকে, এই জিনিসটা আমরা আরেকবার দেখবো আজকে। আর তারপর আমরা আজকে আরেকটা সিরিয়াল বেসড কোশ্চেন করবো, যেটাকে আমরা বলি ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন। সো এই প্যাসেজটা দেখি আমরা, প্রেডিক্টিং ভলক্যানিক এরাপশনস, এটা একটা একাডেমিক ওয়েট প্যাসেজ। সো টু সলভ দিস প্যাসেজ, খেয়াল করেন এখানে বলা আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো, চুজ নো মোর দেন 3 ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। অ্যাজ ইউজুয়াল আমাদেরকে একটা প্যারামিটার দিয়ে দিয়েছে যে কোয়েশ্চেন থেকে আমার ম্যাক্সিমাম 3টা ওয়ার্ড বা 4টা ওয়ার্ড যে পিক আপ করতে পারবো। এখন খেয়াল রাখেন ইন আওয়ার লেকচার শিট মাঝে মাঝে কয়েকটা শিটে দেখবেন একটু এরর থাকে আর কি, একটু টাইপো এররের জন্য এন্ড ওর নাম্বার মাঝে মাঝে আসে না। সো এখানে একটু কেয়ারফুল থাকেন, আইএলটিএস এ কিন্তু এই জিনিসটা কখনো হবে না। এন্ড এটা ছাড়া আই উড বি রেকমেন্ডিং ইউ গাইস, যখন আচ্ছা আজকে রেকমেন্ডেশনটা দিব, নেক্সট ক্লাসে দিব সেটা। বেসিক্যালি আফটার ইউ আর ডান উইথ দ্য লেকচার শিটস, আমরা যখন নেক্সট মডিউলে চলে যাব, আপনাদের তো প্র্যাকটিস করার জন্য লেটস সে আপনাদের রিডিং বুকটা আছে, রিডিং বুকটা ছাড়া আরো কয়েকটা ম্যাটেরিয়ালস আছে, আই উইল বি রেকমেন্ডিং দোজ টু ইউ, বাট রাইট আফটার উই আর ডান উইথ দ্য রিডিং সিলেবাস। আজকে তো মাত্র আমাদের 3 নাম্বার লেকচার। সো লেটস ট্রাই দিস আউট। এখানে যা বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো, চুজ নো মোর দেন 3 ওয়ার্ডস, বলেছে কি ওয়ার্ডস এর অ্যানসার গুলো ফ্রম দ্য প্যাসেজ আসছে, সো প্যাসেজের বাইরে থেকে দেওয়া যাবে না, কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট করা যাবে না কিন্তু। বেসিক্যালি কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলা আছে, there is relatively little monitoring of most active volcanoes located somewhere. That means comparatively বেশি মনিটরিং নাই, মানে মনিটর করা হচ্ছে না। মনিটর মানে কি, কোন জায়গায় লেটস সে পরীক্ষা ক্লাসে যখন স্টুডেন্টরা একটা এক্সাম দিচ্ছে, what happens, someone is there to monitor the students, right? সো এখানে সিমিলারলি একটা সিচুয়েশন বলেছে যে বেশি মনিটরিং করা হচ্ছে না আর কি। সো কিসের মনিটরিং করা হচ্ছে না? অ্যাক্টিভ ভলকেনোর কোনো মনিটরিং করা হচ্ছে না। লোকেটেড সামওয়্যার, সো কোথায় লোকেটেড? সো আমরা যখন কিওয়ার্ডস নেই সাধারণত নাউনস এন্ড ভার্বস হাতে নেই। সো দেয়ার দিয়ে শুরু হয়েছে, দেয়ার ইজ আ প্রোনাউন, সো এখানে কোনো নাউন নাই। রিলেটিভলি অ্যাডভার্ব, কম্পারেটিভলি, মনিটরিং যে করা হচ্ছে না, কিসের মনিটরিং করা হচ্ছে না? অ্যাক্টিভ ভলকেনোস এর। এগুলা কোথায় লোকেটেড সেটা জানতে চাচ্ছে। সো এই কিওয়ার্ড গুলো যদি আমি প্যাসেজে নিয়ে যাই, কি বলা আছে লাইন বাই লাইন জাস্ট খুঁজি, মনিটরিং রিলেটিভ অ্যাক্টিভ ভলকেনোস কোথায় আছে আর কি। সো দেখেন অ্যাক্টিভ ভলকেনো পেয়ে গেলাম, আন্ডারলাইন। এরপরে দেখা যাচ্ছে যে মনিটরিং ওয়ার্ডটা পেয়ে গেলাম, আন্ডারলাইন। আচ্ছা, sorry for the disturbance, I'm not getting class link every day. I click on December 5th class link and getting into everyday class. Basically আমাদের ক্লাসের লিংক কিন্তু একটাই, যেই জুম লিংকটা দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনারা ফার্স্ট রিডিং ক্লাসটা করেছেন 2 ক্লাসেস ago, সেই লিংকটা ক্লিক করে কিন্তু আপনি ক্লাসটা করবেন। সো ইউ ডোন্ট হ্যাভ এনি আদার লিংকস।
এটা ছাড়া আমরা যে গুগল ক্লাসরুম ইউজ করি, ক্লাসরুমের লিঙ্কটা কিন্তু আমি সবাইকে দিয়ে দিয়েছি, বিকজ অল অফ ইউ আর ইন গুগল ক্লাসরুম। সবাইকে কিন্তু আমি গুগল ক্লাসরুম এখানে দেখছি। সো বেসিক্যালি দেখা যাচ্ছে যে নাকিব রহমান আর শহীদুল ইসলাম ছাড়া সবাই আমাদের ক্লাসরুমে আছেন। সো আমাদের ফাইল অ্যাক্সেস এগুলো কিন্তু সব ক্লাসরুম থেকেই পাচ্ছেন আপনি। সো মেক শিওর এটা একটু খেয়াল করুন প্লিজ। সো দ্যাট বিং সেড, লেটস গো ব্যাক টু আওয়ার কোয়েশ্চেন। গ্রেট। সো হ্যাঁ, এই লিঙ্কটা সেভ করে রাখেন, এই লিঙ্কটা ইউজ করলেই হবে। থ্যাঙ্কস। আচ্ছা, সো যা বললাম কোয়েশ্চেন থেকে জাস্ট আমি কয়েকটা ওয়ার্ড পেলাম, মনিটরিং, অ্যাক্টিভ ভলকেনো, লোকেটেড ইন সামওয়্যার আর কি। সো এখন এগুলো ওয়ার্ডস আমি দেখি প্যাসেজে পাই কিনা। আচ্ছা, আবার চ্যাট বক্সে একজন মেসেজ করেছেন, লেটস চেক দ্য চ্যাট বক্স। গুগল ক্লাসরুমে তো জুমের লিঙ্কটা থাকবে না। আপনি জুমের লিঙ্কটা যেটা আপনাকে ইমেইল করা হয়েছে, যেটা মেন্টরস আপনাকে দিয়েছে, যেটা দিয়ে আপনি ক্লাসটা জয়েন করেছেন, সেই লিঙ্কটা দিয়ে তো আপনি ক্লাসটা করছেন। গুগল ক্লাসরুমে তো কোনো ধরনের জুমের লিঙ্ক দেওয়া হবে না। আচ্ছা, সো যা বললাম, লেটস গো ব্যাক টু আওয়ার লেসন। লিটল মনিটরিং, অ্যাক্টিভ ভলকেনোস। আই হোপ আর কোনো ইন্টারাপশন না আসে। যখন আমি অ্যাক্টিভ ভলকেনো বলি, ভলকানিক ইরাপশনের মতোই একটা মেসেজ এসে যাচ্ছে। আচ্ছা, সো লাইন বাই লাইন এখন ফলো করে যাই। The majority of active volcanoes, including some that pose a huge risk, have no local monitoring or warning system. ইনফরমেশনটা পেয়ে গেলাম। এখন কোয়েশ্চেনে বলেছে মনিটরিং হচ্ছে না অ্যাক্টিভ ভলকেনোর, যেগুলো একটা জায়গায় লোকেটেড। সো আমরা জানি majority of the active volcano, including some that pose a risk to population, have no local monitoring system. মনিটরিং সিস্টেম নাই, এই জায়গার মনিটরিংটা হচ্ছে না। ঠিক আছে, ইনফরমেশনটা পেলাম, বাট লোকেশনটা কোথায়? খেয়াল করেন আমার সেন্টেন্স কিন্তু এখান থেকে শুরু হয়েছে, সো আই শুড হ্যাভ রেড ফ্রম হিয়ার। ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, ডেভেলপিং ওয়ার্ল্ডে বেশিরভাগ ভলকেনোর, যেগুলো ভলকেনো মানুষের লাইফে একটা রিস্ক পোজ করছে, এগুলোর কোনো ধরনের মনিটরিং সিস্টেম নাই বা ওয়ার্নিং সিস্টেম নাই। সো লোকেশনটা জানতে যাচ্ছে লোকেটেড ইন সামওয়্যার। খেয়াল করেন, ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড। দিস শুড বি মাই অ্যান্সার। You might question in the developing world এভাবে কেন আসছে? So this is the answer. Let me just highlight that. এখন চ্যাট বক্সে চেক করি। হ্যাঁ, এটাই ডেভেলপিং ওয়ার্ল্ড। এখন ব্যাপারটা হচ্ছে আমি দা দিব কিনা দিব না। You might have a question, so you might have some questions যে দা ইনক্লুড করব কিনা, বা আমি বা দা এন্ড কখন ইনক্লুড করি কখন ইনক্লুড করি না, এগুলোকে বলো আর্টিকেলস। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কোয়েশ্চেনে মাঝে মাঝে আর্টিকেলস না ইউজ করলে অ্যান্সারটা ভুল হয়ে যাচ্ছে। আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে এখানে, ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড আগে আসছে কেন? একটা সিম্পল জিনিস খেয়াল করেন যে ইন, অফ, অ্যাট, বাই, অন, তারপর ওভার, আন্ডার, above, below, এগুলোকে বলা হয় prepositions. So all of these things are called prepositions. And মাঝে মাঝে preposition এর পর দেখবেন nouns আসতে পারে, বা noun এর সাথে verb plus object আসতে পারে, depending on their usage আর কি। So এখানে দেখেন, in এর পর the developing world, the majority of active volcanoes including some. So দেখেন এখানে যে of, in এগুলোর পর অনেকবারই nouns আসছে। আরেকটা ব্যাপার হচ্ছে প্রিপোজিশনের পর যখনই নাউন আসে এটাকে আমরা বলি একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এন্ড মজার বিষয় হচ্ছে কি, এটার অ্যাকচুয়াল পজিশন কিন্তু এখানে, এটার অ্যাকচুয়াল অরিজিনাল পজিশন কিন্তু এখানে, এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, এখানে শেষ হওয়ার কথা ছিল। আমরা একটা কাজ করতে পারি কি, এগুলা প্রিপোজিশনস কে নিয়ে ভেঙে সৌন্দর্যের জন্য সেন্টেন্সের শুরুতে রাখতে পারি। লেট মি গিভ ইউ আ ভেরি সিম্পল এক্সাম্পল। ধরেন আমি বললাম, লেটস সে I mentioned I was born in 1993. এই 1993 কে ভেঙে আমি বলতে পারি in 1993 born, এটা করতে পারি। তো এখানে এক্স্যাক্টলি সেম জিনিসটাই করা হয়েছে, এই ডেভেলপিং ওয়ার্ল্ডটাকে ভেঙে আগে নিয়ে আসা হয়েছে। তো এটা খেয়াল করেন, যখনই ইন, অফ, অ্যাট, বাই এগুলো থাকবে এগুলোকে বলে প্রিপোজিশন। প্রিপোজিশনের পর যা ইনফরমেশন আসছে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, সেটা কি আপনি সেন্টেন্সের আগে থেকে ভেঙে এখানে আনতে পারেন। এটার অ্যাকচুয়াল পজিশন কিন্তু সেন্টেন্সের সামনে থাকে। প্লিজ রিমেম্বার দিস। দ্যাট বিং সেড, ইউ মাইট হ্যাভ আ কোয়েশ্চেন যে আর্টিকেল কেন কখন দিব বা কখন দিব না। খেয়াল করেন যে নাউনটা আপনি ইউজ করছেন, নাউনটা কি একটা কমন নাউন নাকি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, এমন জিনিস যেটা আপনি টাচ করতে পারবেন না, ফিল করতে পারবেন না। আপনার ফিলিংস লাইক পেইন, লাভ, হেট, সাধারণত কিন্তু আপনারা এটা ফিল করতে পারেন না।
সো এগুলো যখন আপনারা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ইউজ করেন তখন আপনি দা দেন না সাধারণত। দেয়ার আর এক্সেপশনস, যেরকম সেন্টেন্স শুরু করলাম দ্য পেইন আই ফিল এভাবে লিখতে পারি, কিন্তু সাধারণত লেটস সে আমি বললাম যে আই এম ইন পেইন, আই হেট দ্য পারসন, এভাবে কথা বলতে পারি। সো when we are using abstract nouns আমরা কিন্তু আর্টিকেল সাধারণত ইউজ করি না, but the developing world মানে কি, the world is a common noun. সো আমরা সাধারণত কমন নাউনের আগে আর্টিকেল আ বা দা দেই। আ দিলে যে কোনো একটা জিনিস, দা দিলে এই স্পেসিফিক জিনিসটাই। দেখেন ডেভেলপিং ওয়ার্ল্ড কিন্তু একটা কমন নাউন, ইটস নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, ইটস নট আ ফিলিং, ইউ ক্যান ফিল এন্ড টাচ দ্য ওয়ার্ল্ড, রাইট? সো এই জন্য আমরা সাধারণত আর্টিকেলটা ইনক্লুড করি। সো এই জন্য ইন দা ডেভেলপিং ওয়ার্ল্ড এখানে বললাম। তো সেটাই বললাম যে ইন দা ডেভেলপিং ওয়ার্ল্ড and just developing world দিলে অ্যান্সারটা ভুল হচ্ছে। ক্লিয়ার কেন আমরা আর্টিকেলস দিচ্ছি তাহলে? খেয়াল করবেন, if it's a common noun, if you can touch and feel that thing, দাটা ইনক্লুড করা উচিত কিন্তু। ঠিক আছে, ইনফরমেশনটা পেয়ে গেলাম এখানে। দ্যাট বিং সেড, নেক্সট কিওয়ার্ডটা দেখি। ইনসার্ট টেকনিক্স বলেছে। সো ইনসার্টের টেকনিক, ফার্স্ট কিওয়ার্ড, ফার্স্ট নাউন পেয়ে গেলাম। কি করতে পারে? ইন্ডিকেট করতে পারে। ইন্ডিকেট করছে অবজেক্টটা খেয়াল করি, পিসেস অফ ল্যান্ড। রিমেম্বার লাস্ট ক্লাসে বলেছিলাম যে হু, ওয়েন, ওয়াই, ওয়ের যখন আসছে এগুলোর পর কিন্তু আপনার সাধারণত নতুন একটা সেন্টেন্স শুরু হয় বা ওয়ার্ব শুরু হয়। সো বলছি ইনসার্ট টেকনিক এমন পিসেস অফ ল্যান্ড ইন্ডিকেট করতে পারে যেখানে সামথিং মে বি মুভিং beneath the surface, সারফেসের নিচে। রিমেম্বার অল অফ ইউর কিওয়ার্ডস আর ইম্পর্টেন্ট, বাট মেইন কিওয়ার্ড কি ছিল? ইনসার্ট টেকনিক ইন্ডিকেট করছে ল্যান্ড, যেটা সামথিং, যার নিচে একটা জিনিস মুভ করছে। ইনসার্ট টেকনিক পিসেস অফ ল্যান্ড মুভিং। লাইন বাই লাইন ফলো করি, দেখি কিওয়ার্ড পাই নাকি এখানে। সো দেখেন আমি এখানে ইনসার্ট পেয়ে গেলাম। এখন দেখি কিসের মুভমেন্ট বের করছে। লাইন বাই লাইন দেখি, মুভমেন্ট বিনিথ দ্য সারফেস, বিনিথ মানে একটা জিনিসের নিচে, বিলো পেয়ে গেলাম। দেখেন আমি কিন্তু জাস্ট কোয়েশ্চেনের কিওয়ার্ডস পেলাম। এখন আমি ভালো করে পড়বো। এখন এরকম সিচুয়েশনে যদি মনে করেন আপনি ফাস্ট রিডার হয়ে থাকেন বা আপনার ফ্লুয়েন্সি ভালো থাকে, চাইলে এর আগের লাইনটাও পড়তে পারেন। ইফ ইউ আর নট আ ফাস্ট রিডার, তাহলে এখানেই ফোকাসটা করেন, মোস্ট অফ দ্য টাইম অ্যান্সার পেয়ে যাবেন। তো বলেছে কি, ইনসার ইজ দ্য মোস্ট রিভিলিং ওয়ে টু শো স্লাইট ডিফরমেশনস ইন দ্য গ্রাউন্ড। তো বলছে ইনসার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট রিভিলিং, মানে কি এটা দিয়ে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, একদম রিভিল করা মানে কি দেখায় দেওয়া। তো খুব ভালো করে দেখতে পাচ্ছেন মাটির নিচে স্লাইট ডিফরমেশন। কেন? ডিউ টু মুভমেন্টস অফ মল্টেন রক বিলো, কারণ মাটির নিচের মল্টেন রক গুলা মুভ করছে। That so insert techniques can indicate pieces of land where something may be moving beneath the surface. খেয়াল করেন something is moving, moving, movement একটা কিওয়ার্ড পেয়ে গেলাম। beneath the surface below একটা জিনিসের নিচে আর একটা কিওয়ার্ড পেয়ে গেলাম। এখন কি বলেছে? insert is the most revealing way, insert techniques can indicate pieces of land. সব কিওয়ার্ডস কিন্তু এখানে পেয়ে গেলাম। সো কি মুভ করছে? molten rock মুভ করছে। এটাই বলতে পারি molten rock as my answer. Very good, molten rock বলেছেন একজন। যেভাবে করে কিন্তু আমরা অ্যান্সার বের করছি। সো বেসিক্যালি regardless of your fluency, regardless of your language skills, I know I'm going very slow because reading ক্লাসটা I just feel এভাবে করে দেখাতে হয় for let's say সবার তো ইংলিশ লেভেল একই না। সেই জন্য আমি একদম ব্রেকডাউন করে করে রিডিং ক্লাসটা দেখাই দেই, and I do put an emphasis on grammar. So excuse me if I'm going really slow. So it's okay, আস্তে আস্তে আমাদের স্পিডটা বাড়বে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, I just want you to take this as a takeaway যে এই টেকনিক গুলা যে সলভ করছি এটা যদি জাস্ট আপনারা খেয়াল রাখেন, রিগার্ডলেস অফ ইউর লেভেল, এই টেকনিক গুলো মনে রাখলে কিন্তু এটলিস্ট সামওয়াট একটা ডিসেন্ট স্কোর আসবে। এন্ড বাকিটা হচ্ছে রুটিনটা ফলো করে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করলেই ইউ উইল গেট দেয়ার। আচ্ছা, থ্রিতে বলেছে দ্য টার্ম ড্যাশ ইজ ইউজড টু ডিসক্রাইব। শুধু টার্ম মানে কি একটা শব্দ জানতে চাচ্ছে? টার্ম বললেই শব্দ জানতে চাবে। ডিসক্রাইব করছে দ্য কালার্ড প্যাটার্নস, প্রডিউসড মানে কি ক্রিয়েট হয়েছে, তৈরি হয়েছে বাই ইনসার্ট টেকনিক্স। একটা টার্মকে ইউজ করা হয়েছে কালার প্যাটার্ন ইন্ডিকেট করার জন্য, যেটা তৈরি হয়েছে বা প্রডিউস হয়েছে ইনসার্ট টেকনিকের মাধ্যমে। আমরা এখন লাইন বাই লাইন ফলো করি সিরিয়ালটা। কালার প্যাটার্ন ইনসার্ট টেকনিক কি প্রডিউস করছে খুঁজে বের করি। দেখেন পরের লাইনে ইনফরমেশনটা পেয়ে গেলেন। সো একটা রেইনবো কালার প্যাটার্ন প্রডিউস বাই ইনসার্ট টেকনিক, দেখি লাইন বাই লাইন আছে নাকি। বেসিক্যালি কালার প্যাটার্ন যে পেলাম দ্যাটস মাই অনলি রেফারেন্স। লাইনটা পড়ি। This is displayed in the form of rainbow colored patterns. ডিসপ্লে মানে কি? এটা দেখানো হচ্ছে, এটা দেখানো হচ্ছে, এটাই displayed.
সো কালার্ড প্যাটার্নস প্রডিউসড বাই ইনসার টেকনিক মানে বুঝিয়েছে যে ইনসারের মাধ্যমে যে প্যাটার্নস গুলো তৈরি হয়েছে, যে প্যাটার্নস গুলো দেখা যাচ্ছে, সেই জিনিসটার নামটা কি, সেই জিনিসটার টার্মটা কি। সো বলেছে ইনসারের মাধ্যমে যে একটা জিনিস যে ডিসপ্লে করা হচ্ছে ইন দ্য ফর্ম অফ আ রেইনবো কালার্ড প্যাটার্ন, এটার নামটা কি বলেছে? ইন্টারফেরোগ্রাম। রিমেম্বার এরকম একটা এক্সারসাইজ আমরা ফার্স্ট ক্লাসে করেছিলাম। সো এখানে যে বলেছে দ্য টার্ম ড্যাশ ইজ ইউজড টু ডিসক্রাইব দ্য কালার্ড প্যাটার্নস প্রডিউসড বাই ইনসার, এই শব্দটাকে ইউজ করা হয়েছে কালার্ড প্যাটার্ন গুলো দেখানোর জন্য যেটা ইনসার তৈরি করেছে। সো বলতে পারি ইন্টারফেরোগ্রামস। ঠিক আছে? এন্ড রিমেম্বার টার্ম যখন চাই দ্যাট মিন্স একটা শব্দ জানতে চাচ্ছে। রিমেম্বার আমরা একটা ক্লাসে করেছিলাম ওই যে ল্যান্ড ম্যাসের টার্মটা কি ছিল? সুপার কন্টিনেন্ট অর সুপার কন্টিনেন্ট বলেছিল। সো কিওয়ার্ডের সাথে একটা যদি অর দিয়ে এই জিনিসটা একটা ওয়ার্ডে বলে দ্যাটস দ্য টার্ম। কিন্তু এখন ধরেন আমরা কিন্তু সিরিয়াল ফলো করে কোয়েশ্চেন 1 2 3 বের করেছি, দ্যাট মিন্স ওভার হিয়ার মাই সিরিয়াল এখন এখানে আছি। মাঝে মাঝে হবে কি এক্সামে সাম কোয়েশ্চেন্স আর সো ডিফিকাল্ট, সেগুলো অ্যান্সার পাবেন না। সো কথার কথা ধরেন আমি নাম্বার 4 এর অ্যান্সার পাচ্ছি না। নাম্বার 4 এ বলেছে ইনসার ক্যান বি ইউজড ইন প্লেসেস, এমন জায়গায় ইউজ করা যাবে যেখানে সামথিং মেক্স আদার মেথডস প্রবলেম্যাটিক। তো দেখি প্রবলেম্যাটিক প্লেসেস ইনসার আবার কোথায় আসছে, লাইন বাই লাইন আমরা ফলো করে দেখি। ধরেন আপনি ইনফরমেশনটা খোঁজার চেষ্টা করছেন, এখানে জাস্ট আপনি ইনসার পেলেন, কিন্তু আর কোনো কিওয়ার্ড ধরেন ম্যাচ করতে পারছেন না। মেবি ইউ আর স্ট্রেসড আউট, লিসেনিং করে আপনার মাথা ব্যথা করতেছে অর সামথিং লেটস সে। ধরেন আপনি লোকেশন বের করতেই পারছেন না। 1 মিনিট হ্যাজ গন। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়েস্ট টু মাচ টাইম অন দিস। নেক্সট কোয়েশ্চেনের কিওয়ার্ডটা খুঁজেন। কথার কথা ধরেন আমি নাম্বার 4 সলভ করতে পারলাম না, তখন কি করব? তো এখানে বলেছে কি দ্য টাইপ অফ মুভমেন্ট measured at Mount's Longonot is described as an something. দেখেন ইনফরমেশনটা অ্যান দিয়ে শুরু হয়েছে। সো মাউন্ট লঙ্গনতে যে মুভমেন্টটা হচ্ছে এটাকে বোঝানো হয়েছে অ্যাজ অ্যান সামথিং। সো দেখেন কিওয়ার্ড কি, টাইপ অফ মুভমেন্ট মাউন্ট লঙ্গনট। সো আপনি যদি লাইন বাই লাইন জাস্ট আগায় যান, ইফ ইউ জাস্ট মুভ ফরওয়ার্ড লাইন বাই লাইন, দেখবেন এখানে কিন্তু মাউন্ট অফ লঙ্গনট এসে গেল। সো মাউন্ট লঙ্গনটে যে মুভমেন্টটা হচ্ছে সেটা কি ধরনের, সেটা অ্যান্সারই জানতে চাচ্ছে। সো রিগার্ডলেস ইফ ইউ সলভ 4 or 5, আপনি জানেন নাম্বার 5 এর অ্যান্সার কিন্তু মাউন্ট লঙ্গনটের কাছাকাছি। দ্যাট মিনস সিন্স আমার কোয়েশ্চেনগুলো সিরিয়াল মেইনটেইন করছে, নাম্বার 4 এর অ্যান্সারটা মাউন্ট লঙ্গনটের পিছে এন্ড ইন্টারফেরোগ্রামসের সামনে। সো দ্যাটস হাউ দ্য সিরিয়াল ওয়ার্কস। কিন্তু সেভাবে করে আপনি পিন পয়েন্ট করে অ্যান্সার বের করতে পারবেন। চলেন আমরা নাম্বার 5 টা করে তারপর ব্যাকট্র্যাক করে নাম্বার 4 টা সলভ করি। The type of movement measured at Mount Longonot is described as an something. So Mount Longonot যে ধরনের মুভমেন্টটা হচ্ছে সেটাকে ডিসক্রাইব করা হয়েছে বা বোঝানো হয়েছে as an something। দেখি কি ধরনের মুভমেন্ট হচ্ছে। A recent review of INSAR technology in the journal gave Mount Longonot, Kenya as an example. Radar data from Envisat showed a 9 centimeter uplift over 2 years, which was previously thought dormant. So বলেছে মাউন্ট লঙ্গনটের মুভমেন্টটা কিভাবে এক্সপ্লেইন করা হয়েছে। সো বলেছে কি এনভিসার দেখে দিচ্ছে একটা 9 সেন্টিমিটার uplift over 2 years in the volcano. Uplift মানে কি? Uplift মানে হচ্ছে ভলকেনোর ভিতরে যে পাথরগুলো আছে সেগুলো একটু উঠে গেছে by 9 centimeters. And আগে ধরা হয়েছে যে ভলকেনো ছিল dormant. Dormant মানে কি? বসে থাকা। You know someone who's very passive, or let's say আপনারা যেরকম ক্লাসে you don't let's say talk, you mostly use the chat box, which is actually a nice thing. সো দেখা যাচ্ছে যে এটাকে বলা ডরমেন্ট হওয়া, মানে চুপ করে বসে আছেন, অবজার্ভ করছেন, ইউ নট রিয়েলি রিঅ্যাক্টিং আর কি। তো বেসিক্যালি এই মাউন্ট লঙ্গনটকে মনে করা হয়েছিল ডরমেন্ট, বাট দেখা গেল যে মাউন্ট লঙ্গনটটা আপলিফট করেছে। দ্যাট মিন্স এর মুভমেন্টটা কি? দেখেন আরেকটা ক্লু, অ্যাজ অ্যান। দ্যাট মিন্স অ্যান মানে কি? এ ই আই ও ইউ ভয়েলস দিয়ে অ্যান্সারটা শুরু হচ্ছে। যখনই অ্যান দিয়ে কিছু শুরু হয় দ্যাট মিন্স এ ই আই ও ইউ ভয়েলস দিয়ে আপনার নেক্সট লেটারটা ওয়ার্ডটা শুরু হবে। So movement হচ্ছে একটা uplift. This was also a bit of a difficult question, but my keywords have made it easier আর কি। এটাকে একটা uplift ধরা হয়েছে, uplift হিসেবে এক্সপ্লেইন করা হয়েছে। তো এখন দেখেন কোয়েশ্চেনে যে অ্যান আছে এই জন্য আমরা 9 সেন্টিমিটার uplift লিখতে পারছি না। এখন দেখেন সিন্স uplift পেয়ে গেলাম, আমরা পিছে চলে যাই। একজন ভাইয়া বলেছেন মনে হচ্ছে অ্যান্সারটা ট্রপিক্যাল ভলকেনোস হচ্ছে, একটু দেখি ট্রপিক্যাল ভলকেনোস হয় কিনা। Insert techniques can be used in places where dash makes other methods problematic. So insert can be used in places where tropical volcanoes make other methods problematic. Grammatically, the answer is perfect, but sadly, IELTS এই answer টা accept করবে না because
অলরেডি কিন্তু বলেছি ইনসার এমন জায়গায় ইউজ করা হচ্ছে, ইনসার ইজ পার্টিকুলারলি ইউজফুল ফর ট্রপিক্যাল ভলকেনোস। খেয়াল করেন ইউজফুল, ইউজ কোথায় ইউজ করা হচ্ছে? ট্রপিক্যাল ভলকেনোসে। সো প্লেসের বিনিময়ে ট্রপিক্যাল ভলকেনো আসছে, যেখানে একটা জিনিস অন্যান্য মেথডকে প্রবলেম্যাটিক করে দিচ্ছে। ওয়্যার, একটা মজার বিষয় খেয়াল করেন, অ্যান্সার মাঝে মাঝে না পেলে গো ব্যাক টু দ্য বেসিক্স। ওয়্যার যেখানে ক্লাউড কভার ক্যান অবস্কিউর ভিজুয়াল অবজারভেশন। ক্লাউড কভার মানে কি, মেঘ যখন কিছু ঢেকে দিচ্ছে সেটাকে আমরা বলি ক্লাউড কভার। সেই জায়গায় ক্লাউড কভারটা ভিজুয়াল অবজারভেশন ঢেকে দিচ্ছে, মানে এই ক্লাউড কভারের জন্য মেঘটা ঢেকে দেওয়ার জন্য মানুষ দেখতে পারছে না কি হচ্ছে। সো ক্লাউড কভার ইজ দি অ্যান্সার। সো ক্লাউড কভার মেক্স আদার মেথডস প্রবলেম্যাটিক ইজ দি অ্যান্সার। আদার মেথড দিয়ে কি মিন করেছে, মানে অন্যভাবে আপনি ভলকেনো বুঝবেন না ভলকেনো ইরাপ্ট হচ্ছে কিনা আর কি। সো দ্যাটস হোয়াট দে মেন্ট এখানে। দিস ওয়াজ nasty one. সো এখন আরেকটা মজার বিষয় দেখেন, ক্লাউড যারা দিচ্ছেন খেয়াল করেন, ক্লাউড কভার নরমালি আমরা নাউনস এন্ড অ্যাডজেক্টিভস একসাথে দেই, এন্ড মাঝে মাঝে কয়েকটা নাউন দুই ভাবে আসে, এটাকে বলে কম্পাউন্ড নাউন। দেখেন এখানে যে ক্লাউডের সাথে কভার যে আসছে, কভারের সাথে কিন্তু জোড়া আছে, একটা ক্লাউড জোড়া। দিস ইজ কনসিডার্ড টু বি ওয়ান টার্ম। সো এটা কিন্তু আমরা আলাদা করে ছাড়বো না, এই জন্য আমরা ক্লাউড কভার দিয়ে বলবো। সো এই জন্য কেয়ারফুল থাকেন। when সাধারণত কিন্তু দুইটা নাউন পাশাপাশি আসে না, যখনই দুইটা নাউন পাশাপাশি আসে দে অ্যাকচুয়ালি কাম টুগেদার অ্যাজ আ কম্পাউন্ড নাউন। যেমন ক্লাউড কভার, আমরা কিন্তু কভার একটা ওয়ার্ড, ক্লাউড আর একটা ওয়ার্ড, দে মিন, সো ক্লাউড মিন সামথিং এলস, কভার মিন সামথিং এলস, বাট ক্লাউড কভার হচ্ছে মেঘের কভার এন্ড দিস ইজ বিং ইউজড অ্যাজ ওয়ান নাউন, কিন্তু এটা একটু খেয়াল রাখেন। Okay, next question. Insert techniques, insert subject, insert techniques, subject, insert techniques. Depend is the verb, rely করছে, নির্ভর করছে। দেখেন অন এর পর যে প্রিপোজিশন আসলো, প্রিপোজিশনের পর noun আসলো। এখানে যে স্পেস ফ্লাইটস আসলো, এটা দুই ভাবে দেখতে পারেন। ফ্লাইট কি ধরনের ফ্লাইট? অ্যাডজেক্টিভ হচ্ছে স্পেস, স্পেসের ফ্লাইট, অর স্পেসের ফ্লাইট একসাথে আপনি কাউন্ট করতে পারেন। সো অন স্পেস ফ্লাইট অফ সামথিং ইন অর্ডার টু ফাংশন। সো ইনসার্টেড টেকনিক এক ধরনের স্পেসের ফ্লাইটের উপর নির্ভর করছে ফাংশন করার জন্য। এখন দেখি আমরা লাইন বাই লাইন সিরিয়ালটা ফলো করে যাই। While insert has enormous potential, it is still a new technique. দেখেন insert technique that depends on, relies on same keywords just আসতেছে, frequent observation and long duration space mission. স্পেস ফ্লাইট যে বলেছে, স্পেস মিশন মানে কি, স্পেসে যে মিশন, স্পেস মিশনে যে যাওয়া হচ্ছে, মানে স্পেসে যে মিশনের জন্য স্পেসশিপ পাঠানো হচ্ছে। তো কি ধরনের স্পেস ফ্লাইট? স্পেস ফ্লাইট অফ লং ডিউরেশন স্পেস মিশন, মানে অনেক টাইমের স্পেস মিশন গুলো, টেকস আ লট অফ টাইম আর কি, দ্যাটস হোয়াট দে মেন্ট। দেখেছেন তারা জাস্ট ওয়ার্ডিংটা ঘুরে দিচ্ছে। ভেরি গুড, অ্যান্সার শুড বি লং ডিউরেশন। সেভাবে করে আমরা অ্যান্সার জাস্ট বের করছি। এখন সিন্স আপনারা পিডিএফ থেকে এটা সলভ করছেন, দিস মাইট টেক টাইম, বাট আপনারা যদি রিডিং বই থেকে সলভ করেন, কেমব্রিজের বুক থেকে সলভ করেন, তখনই বুঝবেন আপনার রিডিং স্কিলটা কিরকম। And with regular practice, definitely improvement আসবে। So next, regular data for INSAR modeling. So keywordটা কি? Regular data। তারপর বলেছে INSAR modeling। ইনসার থেকে যে আমরা মডেল করছি, মডেলিং এখানে মানে বোঝাচ্ছে যে আমরা সায়েন্টিফিক মডেলিং যে করছি, will be provided, এটাকে প্রোভাইড করা হবে on a dash by Sentinel. So আমার কিওয়ার্ড এখন যে Sentinel ক্যাপিটাল লেটারস আসছে, Sentinel একটা নাউন, কিন্তু এটা একটা নাম। সো রেগুলার ডেটা ইনসার মডেলিং এর জন্য প্রোভাইড করা হবে on a something by Sentinel. সো লাইন বাই লাইন আমরা এখন ফলো করে যাই ইনফরমেশনটা। দেখি সেন্টিনেল আসলো, সেন্টিনেল যে ডেটা রেগুলারলি প্রোভাইড করছে, expected to provide data continuity required for serious INSAR volcano modeling. দেখেছেন সব ইনফরমেশন পেয়ে গেলাম। সেন্টিনেল কি এক্সপেক্ট করা হচ্ছে ডেটা কন্টিনিউটি প্রোভাইড করার জন্য, মডেলিং এর জন্য। রেগুলার ডেটা ফর INSAR modeling will be provided on a dash by Sentinel. তারা ডেটা কন্টিনিউটি প্রোভাইড করছে, রেগুলার ডেটা মানে কিন্তু ডেটা কন্টিনিউটি, তারা ডেটা কন্টিনিউয়াসলি প্রোভাইড করছে আর কি। Sentinel is expected to observe all land masses with a 6-day cycle. এখন কোশ্চেনটা খেয়াল করেন, কোশ্চেনে যে আসলো on a something with a 6-day cycle in operation for the next 2 decades. মানে নেক্সট 20 বছর ধরে তারা প্রত্যেক 6 দিন পর পর অপারেট করবে আর কি, এন্ড এই সময়ের মধ্যে ডেটা পাঠাবে, মানে 6 দিন পর পর ডেটা পাঠাবে, দ্যাটস হোয়াট দে মেন্ট 6-day cycle দিয়ে। The answer should be 6-day cycle. দেখেন এখানে যে ড্যাশ আছে, ড্যাশের জায়গায় ড্যাশও কিন্তু আপনাকে দিতে হবে, যেভাবে কোশ্চেনে বলেছে সেভাবেই।
না ভাইয়া, you did not miss much. আমরা just last ক্লাসে যে summary completion করেছি সেটার fill in the blanks এর ভার্সনটা করছি। Kindly just recording your first 30 minutes দিয়ে দিই, and when I upload it তাহলেই হবে। You did not miss much. We just started আর কি। নতুন কোনো কনসেপ্ট মিস করেন নাই। নতুন কনসেপ্ট গুলো আমরা এমনিতেও 5টার পরেই করি, because reading is such a concept. আমরা আস্তে আস্তে আগাচ্ছি। No problem, you're welcome. আচ্ছা, the writer is concerned about the effects of something. Remember আপনাদের এটা কিন্তু একাডেমিক পরীক্ষা। Since everything's so academic পরীক্ষার লাস্টের কোশ্চেন গুলো সাধারণত অনেক ডিফিকাল্ট হয়। সো এখানে নাম্বার 8 is one of those questions আর কি। কোশ্চেনে বলেছে রাইটার একটা জিনিস নিয়ে চিন্তিত। সো রাইটার কি নিয়ে চিন্তিত সেটাই বলেছে। The writer is concerned about the effects of something towards predicting volcanic activity. সো রাইটার চিন্তিত একটা জিনিসের এফেক্ট নিয়ে মানুষের অ্যাটিটিউডের উপর towards predicting volcanic activity prediction এর ক্ষেত্রে। সো রাইটার যে চিন্তিত একটা জিনিসের এফেক্ট মানুষের অ্যাটিটিউড volcanic activity দেখি তো পাই নাকি, লাইন বাই লাইন আমরা ফলো করে যাই। INSAR is a growing field. Past 10 years of my involvement, the community has gone from a handful of specialists to a wide range of practitioners. Of course, eruptions still face challenges. Scientists try to work out how to tell a period of volcanic usually to eruption. Unrest subsides without interruption. এখন সাবসাইড মানে কি? ধরেন আমি রাগা গেলাম, হঠাৎ করে আমার রাগটা চলে গেল, বলতে পারি মাই অ্যাঙ্গার হ্যাজ সাবসাইডেড। সাবসাইড হচ্ছে যখন একটা জিনিস রিয়াক্ট করতে গিয়ে রিয়াক্ট করে না। দেখা যাচ্ছে যে ভলক্যানিক আনরেস্ট হচ্ছে, ভলক্যানের ভিতর পাথরটা লাফাতে বের হয়ে আসছে, ইটস অ্যাবাউট টু ইরাপ্ট, হঠাৎ করে ইরাপ্ট না করে নর্মাল হয়ে গেল, আবার সেটাকে বলে আনরেস্ট। সেখানে বলছে ভলক্যানিক আনরেস্ট সাবসাইড করছে, নর্মাল হয়ে যাচ্ছে ইরাপশন ছাড়া, ভলক্যানো এক্সপ্লোশনটা ছাড়া। And false alarms can undermine public trust. আন্ডারলাইন মানে হচ্ছে একটা জিনিসকে আপনি কমায় দিচ্ছেন, বা একটা জিনিসকে আপনি এটা আসলে বাংলা কোনো স্পেসিফিক ওয়ার্ড নাই। লেটস সে আমি একজনকে বললাম দিস পারসন ইজ ইউজলেস, একে দিয়ে কিছু হবে না, সেটা শুনে কিন্তু সে আন্ডারমাইন্ড ফিল করবে। সে ফিল করবে তাকে তার ব্যাপারে যে নেগেটিভ কথা বলা হচ্ছে তাকে পুট ডাউন করা হচ্ছে, তাকে নিচে নামানো হচ্ছে আর কি। সো আন্ডারমাইন্ড মানে নিচে নামায় ফেলা টেকনিক্যালি। সো এখানে বলেছে রাইটার একটা জিনিস নিয়ে চিন্তিত, একটা জিনিসের এফেক্ট নিয়ে চিন্তিত মানুষের অ্যাটিটিউডের উপর টুয়ার্ডস প্রেডিক্টিং ভলক্যানিক অ্যাক্টিভিটি। সো এটাই বলেছে যে ফলস অ্যালার্ম গুলা মানুষের ট্রাস্টটাকে, মানুষের বিশ্বাসটাকে নিচে নামায় ফেলছে, বা মানুষের বিশ্বাসটাকে আন্ডারমাইন করছে। তো দেখা যাচ্ছে যে ভলক্যানিক অ্যাক্টিভিটি যখন প্রিডিক্ট করছে, যদি আমি বললাম আজকে ভলক্যানিক ইরাপশন হবে, আপনারা ধরেন আপনাদের বাসা থেকে বের হয়ে চলে গেলেন, পরে দেখলেন ইরাপশনটা হলো না, তাহলে আপনার ট্রাস্টটাকে আমি নিচে নামায় ফেললাম। সো ইউ আর নট গোইং টু ট্রাস্ট মি এনিমোর। ফলস অ্যালার্ম মানে কি? লেটস সে আপনার মনে হচ্ছে কিছু হচ্ছে, বাট আসলে কিছু না। মনে করেন একটা বিল্ডিং এ ফায়ার অ্যালার্ম জ্বলে উঠলো, সবাই মনে করলো বিল্ডিং এ আগুন লাগছে, এন্ড এভরিওয়ান রানস অ্যাওয়ে। পরে দেখতো যে সামওয়ান হয়তো সিগারেট জ্বালাইছে, এন্ড ওটার ধোঁয়াতে ফায়ার অ্যালার্মটা বেজে উঠছে। So that wasn't a real fire কিন্তু, hence that's a false alarm. সেভাবে করে মাঝে মাঝে আনসার কয়েকটা ডিফিকাল্ট কোশ্চেন দিতে পারে। So here are your answers. Now let me know কারো কোনো questions আছে কিনা, কারো কোনো queries আছে কিনা. If you don't have any problems or questions, we are done. All right. So let's move on to the next passage. All right, guys, let's move on to this passage. এই প্যাসেজের নামটা হচ্ছে In Pursuit of the Perfect Tomato. পার্সু করা মানে কি? একটা জিনিসের পিছনে দৌড়ানো। সো পারফেক্ট টমেটোর পিছনে দৌড়ানো, সেটাই মিন করেছে। সো এখন লাস্ট টাইম আমরা fill in the blank এক্সারসাইজ করেছি। This is basically a sentence completion exercise, sorry, summary completion exercise. একটা জিনিস নোটিস করবেন, সেন্টেন্স কমপ্লিশন, fill in the blanks and summary completion কিন্তু they're basically brothers. সামারির ক্ষেত্রে যা হয়, মাঝে মাঝে অ্যান্সার গুলো লেটস সে একটু কাছাকাছি থাকে, এন্ড সামারি যে দেওয়া থাকে পুরো প্যাসেজের কিন্তু সামারি এটা। সো আপনি কিন্তু লাইন বাই লাইন যদি সামারির ইনফরমেশন গুলো ট্র্যাক করেন, বা এক্সট্রা ইনফরমেশন যা দেওয়া থাকে সেটা যদি ফলো করে যান, তাহলেই কিন্তু দেখবেন আপনি আপনার প্যাসেজকে ফলো করতে পারছেন। সেন্টেন্স কমপ্লিশনে হয় কি, সাধারণত দুই তিন লাইন পর পর অ্যান্সার গুলো আসে। সো মাঝখানে যে ইনফরমেশনটা দেওয়া সেগুলোকে আর সামারাইজ করে না, সেগুলোকে জাস্ট আলাদা করে রাখে।
That's the only difference, but solving strategy, solution strategy সবই কিন্তু একই. So let's move on to our summaries. Well, let's complete the sentences below. Choose no more than 2 words for each answer. Maximum এখানে আমরা 2 words use করতে পারবো, and since from the passage বলেছে কোনো ধরনের adjustments করা যাবে না. So কি হচ্ছে এখানে বলেছে প্রফেসর হ্যারি ক্লি অফ ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা সাবজেক্ট, সে লক্ষ্য করছে, সে রেকগনাইজ করছে, কি রেকগনাইজ করছে যে আজকালের ম্যাস প্রডিউস টমেটোস, আজকালের যে আমরা টমেটোস ম্যাস প্রডিউস করি, ইভেন দো এটা চিপ এন্ড ইভেন দো ইটস অ্যাভেলেবল থ্রু আউট দি ইয়ার, এই টমেটো গুলো চিপ এন্ড এটা সারা বছরে অ্যাভেলেবল, একটা জিনিসে ল্যাক করছে. এখন রিমেম্বার লাস্ট ক্লাসে যখন সামারি করেছিলাম ম্যাজিক্যালি যে অ্যান্সার পেয়ে গেছিলাম, মাঝে মাঝে আইএলস কিন্তু তো ফরগিভিং হয় না, স্পেশালি রিডিং প্যাসেজ যারা দিচ্ছেন ইন দ্য একাডেমিক টেস্ট. প্যাসেজ 1 প্যাসেজ 2 কিন্তু মোটামুটি সহজ. প্যাসেজ 1 ইজ ইজি, প্যাসেজ 2 ইজ মোর মডারেট, প্যাসেজ 3 ইজ দ্য কিলার. কিন্তু প্যাসেজ 3 থেকে ঝামেলা শুরু হবে আপনাদের. সো বেসিক্যালি ধরেন প্যাসেজ 3 টাইপের কোয়েশ্চেন আসলে ইনফরমেশন দেখবেন আরো সুন্দর করে লুকায় দিয়েছে. So we will use the keywords that we can work with. যেগুলো কিওয়ার্ড দিয়ে কাজ করতে পারি সেগুলো কিওয়ার্ডই আমরা ইউজ করব. তো প্রথমে হ্যারি ক্লি recognizes mass produced tomatoes, ইনফরমেশন কয়েকটা পেলাম. সো এখন দেখি ইনফরমেশনটা আসছে নাকি প্যাসেজে. লাইন বাই লাইন আমরা একটু ফলো করি. দেখেন ফার্স্ট লাইনে এখানে হ্যারি ক্লি আসে নাই, হ্যারি ক্লি কিন্তু একদম এদিকে আসছে. তারপর recognizes that mass produced tomatoes, although cheap and available, are lacking in both flavor and something. সো যদি আপনি হ্যারি ক্লি ওয়ার্ডটা জাস্ট খুঁজতে যান দেখবেন হ্যারি ক্লি কিন্তু অনেক দূরে এসে যাচ্ছে এন্ড থার্ড প্যাসেজ যেটা হয় এটা কিন্তু অ্যান্সারের সিরিয়ালটা ব্রেক করছে না. এখানে যে হ্যারি ক্লি ইনফরমেশন পরে আসছে সেটা এখানে যে হ্যারি ক্লি ইনফরমেশন আগে দিয়েছে. সো রিমেম্বার যখনই আপনি কিওয়ার্ডসটা খুঁজবেন আপনার কোয়েশ্চেনের আগের কিওয়ার্ডসে মেইন ফোকাসটা দিবেন এন্ড দিস আর ইওর সেকেন্ডারি কিওয়ার্ডস. তো কি বলেছে আজকালের ম্যাস প্রডিউস টমেটোস, ইভেন দো এটা চিপ এন্ড সারা বছরে এটা অ্যাভেলেবল, এটা একটা জিনিসের ল্যাকিং করছে. কিসে ল্যাকিং করছে? ফ্লেভারে ল্যাক করছে না, একটা জিনিসে ল্যাক করছে. সো বলেছে ফর সুপারমার্কেট শপার্স দ্য টমেটো সিম্বলাইজেস, টমেটোটা সিম্বলাইজ করছে মানে টমেটো রিজেম্বল করছে. সিম্বলাইজ মানে চিহ্নর মাধ্যমে প্রকাশ করা, চিহ্নর মাধ্যমে দেখানো. তো টমেটোটা চিহ্নর মাধ্যমে দেখাচ্ছে হোয়াট হ্যাজ বিন লস্ট, যে জিনিসটা হারায় গিয়েছে, যে জিনিসটা হারায় গিয়েছে ইন টার্মস অফ হোয়াট, টার্মস অফ টেস্ট. এখন মজার বিষয় দেখেন টেস্ট এন্ড ফ্লেভার একই জিনিস না. আর ল্যাকিং, what has been lost যে জিনিসটা হারাই গেছে. Today's mass produced tomatoes, the tomatoes. দেখেন সব কিওয়ার্ড কিন্তু এখানেই আছে, এই হ্যারিক্লি কিন্তু গ্যাঞ্জাম লাগিয়েছে. তো ধরেন আপনি হ্যারিক্লি ওয়ার্ড দেখে যদি হ্যারিক্লির সামনে আগাতে থাকেন তাহলে কিন্তু অ্যান্সারটা মিস করে যাবেন. দ্যাট বিং সেড you have to be very careful. যদি মনে করেন যে ইনফরমেশনটা এখানে পাচ্ছেন না সব কিওয়ার্ড গুলো খেয়াল করবেন, ট্রাই টু ইউজ দিস টু ইউর অ্যাডভান্টেজ. তারা কিন্তু পুরো প্যাসেজের সামারাইজিং যে করে দিয়েছে, ট্র্যাক করেন সামারিটা কিভাবে হয়েছে. তো এখানে বলছে টমেটো দেখাচ্ছে কি হারাই গিয়েছে in terms of taste, টেস্টের প্রকারে and টেক্সচারের প্রকারে. So what is lacking in terms of taste and texture? Texture মানে কি লুক বা appearance, মানে টমেটোটা দেখতে কি রকম আর কি, সেটাই টেক্সচার বলছে. He identifies the reason for this is the fact that growers are encouraged. দেখেন নাম্বার 1 এ যে টেক্সচার পেলাম বুঝা গেছে যে টেক্সচার কিভাবে আসলো অ্যানসারটা. সো কার কোনো কোশ্চেন থাকলে প্লিজ কোশ্চেন করেন. I have no problem repeating myself কিন্তু. সো এটা গেল. এটার পর দেখা যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 তে সে আইডেন্টিফাই করছে. সো হি আইডেন্টিফাইস ইজ দিস ভার্ব. হি মানে কি আগের সাবজেক্ট প্যারেন্ট সাবজেক্টটা দেখেন হ্যারিক্লি হি. সো সে আইডেন্টিফাই করছে এর রিজনটা হচ্ছে ইজ দ্য ফ্যাক্ট. ফ্যাক্টটা কি দেখেন দ্যাটের পর নতুন সেন্টেন্স আসছে গ্রোয়ার্স আর এনকারেজড, যারা টমেটো উৎপাদন করছে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে টু গ্রো টমেটোস যেগুলার একটা হাই ইল্ড আছে. দেখেন এগুলো কিওয়ার্ড যদি বের করেন তাহলে কিন্তু অ্যানসারটা পেয়ে যাবেন. And will have a long something in the supermarket. So next keywordটা কি সেটার কারণটা বের করছে. কারণটা হচ্ছে গ্রোয়ার, যারা টমেটো উৎপাদন করছে, যারা টমেটো গ্রো করছে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে এমন একটা টমেটো গ্রো করার জন্য যার ইল্ডটা বেশি এন্ড এদের একটা লং সামথিং থাকবে সুপারমার্কেটে. তো যদি আমরা লাইন বাই লাইন জাস্ট ফলো করি লাস্ট ইনফরমেশন যে টেক্সচার ছিল রিমেম্বার সিরিয়াল কিন্তু অ্যানসার থেকে আসছে, সিরিয়াল কিন্তু কোয়েশ্চেন কিওয়ার্ডস থেকে আসছে না. সো লাইন বাই লাইন যদি আমরা ফলো করে যাই হাই yield long something grower
দেখেন এখানে just like that growers পেয়ে গেলেন। Growers are not encouraged to grow tomatoes. Sorry, growers are encouraged to grow tomatoes with a high yield. Growers are not paid for flavor. They are paid for yield. দেখেছেন just like that information এসে গেল। yield-এর সাথে একটা জিনিস আসছে, কি আসছে? Long something in the supermarket, extended shelf life. দেখেন yield-এর সাথে yield মানে উৎপাদন। So উৎপাদনের সাথে কি আসছে? সুপারমার্কেটে একটা লং শেলফ লাইফ আসছে। শেলফ লাইফ মানে কি? এই টমেটো গুলা অনেকদিন মার্কেটের শেলফে রাখতে পারবেন আর কি, সেটাই মিন করেছে। এক্সটেন্ডেড শেলফ লাইফ, লং শেলফ লাইফ। সাধারণত বিদেশে তো ওপেন এয়ার মার্কেট আমাদের মতো বেশি হয় না, সবকিছু কিন্তু এগুলো মিনা বাজারের মতো। ইটস লাইক দে মিন যে মার্কেটের শেলফে কতদিন টমেটোটা রাখতে পারবেন আর কি। সো এমন ভাবে গ্রো করতে হবে সো দ্যাট এই টমেটোর উৎপাদনটা বেশি থাকে এন্ড এই শেলফে অনেকক্ষণ রাখা যায় আর কি, এই জন্য শেলফ লাইফ ইজ দি অ্যান্সার। দেখেছেন if you just follow these keywords লোকেশনটা পেয়ে যাবেন, এই পার্টটা পরেই মিসিং ইনফরমেশনটা বসে দিচ্ছেন অ্যান্সারে। দ্য অনলি চ্যালেঞ্জ ইজ প্যাসেজ নাম্বার 3 তে এরকম বিশাল একটা ক্রেজি প্যাসেজ থাকবে which will make your life very difficult আর কি। All right, so let's try the next one. His solution to this problem. Her solution হচ্ছে is a new approach to tomato growing that has dash preferences at its starting point. আচ্ছা, so তার solution, এটা একটা সমস্যা যে টমেটো গ্রোয়াররা টমেটোর টেস্টের জন্য টমেটোকে গ্রো করছে না, তারা গ্রো করছে শেলফ লাইফের জন্য এন্ড ইল্ডের জন্য। সো এই সমস্যার সমাধান হচ্ছে একটা নতুন অ্যাপ্রোচ নেওয়া টমেটো গ্রো করাতে। সো নিউ অ্যাপ্রোচ টু টমেটো গ্রোয়িং, যেটার একটা জিনিস আছে, কি আছে? someone's preferences, preference মানে কি? কারো চাহিদা, as a starting point. সো এর শুরুতে একজনের চাহিদা আছে। সো দেখেন চাহিদা, স্টার্টিং পয়েন্ট, নিউ অ্যাপ্রোচ টমেটো গ্রোয়িং, দেখি পাই নাকি ইনফরমেশন শেলফ লাইফের পর। Let's go to the passage. He thinks the answer, দেখেন the answer, the solution, আর একটা কিওয়ার্ড পেয়ে গেলাম আমরা, is to put together an integrated system. The integrated মানে কি? একটা merged system, একটা combined system, একটা joint system that starts with the consumer and what they want. Look at the nice thing here. Starting point starts কার থেকে? কনজিউমার থেকে। and what they want, what they want মানে কি? তারা কি চায়? Essentially what they want মানে preference, যেটা শুরু হচ্ছে কাদের থেকে? তাহলে কনজিউমারদের থেকে। সো বলতে পারি that has consumer preferences at its starting point. একই জিনিসই কিন্তু। So the answer is consumer preferences. Questions, anyone? All right, তাহলে এটা যদি সবার ক্লিয়ার হয়ে যায়, let's move on. নেক্সট বলেছে কি কম্পেয়ার করেছে। কি কম্পেয়ার করেছে? অবজেক্টটা কি? মডার্ন টমেটোকে কম্পেয়ার করেছে কিসের সাথে? উইথ সো কল্ড ড্যাশ ভ্যারাইটিস, এক ধরনের ভ্যারাইটির সাথে। and found the latter more flavorsome, and ল্যাটারটাকে আরো ফ্লেভারসাম পেয়েছে। মানে আপনার অ্যান্সার যাই হবে সেটাই, সেটাতে আরো ফ্লেভার ছিল। বেসিক্যালি ফর্মার আর লাটার মানে কি? ধরেন আমি বললাম একটা সেন্টেন্সে, I bought a starlet and a prado. পরের লাইনে বললাম the former is cheap and the latter is expensive. I actually wanted to say the starlet is cheap and the prado is expensive. এখন দেখেন এই starlet and prado ওয়ার্ডটা না রিপিট করে আমি দেখতেছি, আমি সেন্স দুইটা নাউন একসাথে আনলাম। আগেরটাকে বলি ফর্মার, পরেরটাকে বলি ল্যাটার। সেই জন্যই বললাম the latter is expensive মানে প্যাডোটাই এক্সপেন্সিভ। Similarly এখানে একই জিনিস হচ্ছে, Clee compared modern tomatoes with so-called dash varieties and found the latter more flavorsome. Clee modern tomato একটা জিনিস দিয়ে কম্পেয়ার করেছে and যেটার অ্যান্সার হবে সেটার ফ্লেভার বেশি ছিল আর কি। দেখি কি বলেছে। Please research started with what are sometimes called heritage tomatoes, which date back to the period of mass commercialization. খেয়াল করেছেন এখানে যে which date back বলেছে, এটা একটা এক্সট্রা সেন্টেন্স। হেরিটেজ টমেটো কি ছিল এটার ব্যাপারে একটা কোয়ালিটি দিয়েছে। তো এগুলার বয়সটা কমার্শিয়ালাইজেশনের আগে। কমার্শিয়ালাইজেশন মানে কি? আমরা যে কমার্শিয়াল মার্কেটে ব্যবসার জন্য টমেটো দিচ্ছি, আগে তো মানুষ খাওয়ার জন্য, সার্ভাইভ করার জন্য সেল করতো। এখন তো দেখা যায় এভরিথিং ইজ সোল্ড ফর আ প্রফিট, যেটার প্রফিট নেই সেই জিনিসটা ভালো মতো পাবেন না। সেটাই বলেছে কমার্শিয়ালাইজেশনের আগে। and দিয়ে সেন্টেন্স, নেক্সট সেন্টেন্সে চলে গেল, compared these with modern varieties. খেয়াল করেছেন? তো বেশি ইনফরমেশনটা যদি ইগনোর করেন তাহলে কি হচ্ছে? Please research started out with what are sometimes called heritage tomatoes, which date back before the period of mass commercialization, and সেটাকে কম্পেয়ার করেছে মডার্ন ভ্যারাইটিস এর সাথে।
সো মডার্ন টমেটো কি কোশ্চেনে বলেছে কি হেরিটেজ টমেটোজের সাথে কম্পেয়ার করেছে। এখন অনেকেই হেরিটেজ বলেছেন। এখন দ্য কোয়েশ্চেন ইজ হেরিটেজ ছাড়া আমি অন্য কিছু লিখতে পারবো কিনা। Can I write heritage tomatoes? Remember another thing we learned from last class? সাধারণত tomatoes sorry tomatoes আচ্ছা remember what we mentioned last class? সাধারণত unless it's a compound noun, two separate nouns can't exist beside. Separate noun আলাদা exist করতে পারে না। For example, heritage যে বললেন ধরনের কি এটা heritage tomatoes and varieties just varieties is a noun, tomatoes is a noun. কি ধরনের টমেটো টমেটোর নামটা হচ্ছে heritage। এখন দেখেন varieties is the noun, tomatoes is the noun, দুটো কিন্তু কমপ্লিট খাচ্ছে। tomatoes বাদ দিলে heritage variety হয়ে যাচ্ছে, আদারওয়াইজ কিন্তু হচ্ছে না। এই জন্য খেয়াল করেন দুইটা আলাদা নাউন সেন্স একসাথে আসতে পারে না। আপনি যা করবেন দেখবেন যে হেরিটেজ টমেটোস ভ্যারাইটিস দেখেন এটা একটা নাউন এটা একটা নাউন, নাউন বাউন্স খেয়ে যাচ্ছে, সো একটা নাউন বাদ দিয়ে দেন হেরিটেজ ভ্যারাইটিস হয়ে গেল। And he put the blame for the loss of flavor on intensive breeding techniques, এই পার্টটা হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে যাই। He found that compounds known as volatiles gave tomatoes a distinctive dash as well as a good flavor. So volatile নামক কম্পাউন্ড গুলো টমেটোকে একটি ডিস্টিংটিভ জিনিস দিয়েছে। বাই দ্য ওয়ে কম্পাউন্ড মানে কি কেমিক্যাল কম্পাউন্ড। সো volatile নামক কম্পাউন্ড গুলো টমেটোকে একটা ডিস্টিংটিভ একটা ইউনিক সামথিং দিয়েছে as well as good flavor. দেখেন কিওয়ার্ডস গুলো এখন দেখি volatile নামক কম্পাউন্ড ফ্লেভার সহ কি দিয়েছে। If you go back to the passage তাহলে ইনফরমেশনটা পেয়ে যাবেন, কিন্তু if you follow this line by line দেখি হেরিটেজ টমেটো থেকে যে ইনফরমেশনটা পেলাম এখান থেকে আমরা সিরিয়ালটা ফলো করে যাই, দেখি ভলাটাইল কোথায় আসছে। সো শেষমেশে এখানে ভলাটাইল আসলো। যদি মনে করেন অনেক ইনফরমেশন চলে যাচ্ছে, একটু আউট অফ কনটেক্সট যদি ব্যাপারটা হয়ে যায়, তখন যা করবেন একটু ব্যাক ট্র্যাক করলে হবে কিন্তু। সো কাইন্ডলি রিড দিস লাইন ইন দ্য নেক্সট লাইন এন্ড দেখেন কি অ্যান্সার হতে So guys, what do you think? দেখি চ্যাট বক্সে কি অবস্থা আপনাদের। C03 আচ্ছা আপনি একটু আগে গেছেন, পরের অ্যান্সারে চলে গিয়েছেন, সমস্যা নেই। সো লেটস চেক দিস আউট। এখানে মোস্ট ইম্পর্টেন্ট আর ভলাটাইলস। এখন ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন and you know this paragraph এটা পড়লে কিন্তু মাথা আসলেই ধরে যাবে। সো লেটস সে আপনি জাস্ট কিওয়ার্ড বের করে ভলাটাইলটা পেলেন। ইন দিস সিচুয়েশন মনে করেন মোস্ট ইম্পর্টেন্ট আর ভলাটাইল যদি ভালো মতো পড়ে আপনি হারায় যাচ্ছেন বা কনটেক্সট পাচ্ছেন না, সমস্যা নাই কিন্তু আপনি তাহলে এর আগের লাইনটা পড়েন। এর আগের লাইনে কি লেখা, biochemical analysis of the best flavored varieties with input from many tasting panels identified 68 flavor associated compounds. দেখেন এখানে যে বললো volatiles are known for flavor, আমরা জানি এই কেমিক্যাল অ্যানালিসিস করে টমেটোর আর টেস্টিং প্যানেল থেকে ইনপুট পাওয়ার পর অনেকগুলো কম্পাউন্ড পেয়েছে। এই কেমিক্যালের মধ্যে ভলাটাইল খুবই ইম্পর্টেন্ট। সো দেখেছেন কনটেক্সট পাওয়ার জন্য বা বোঝার জন্য আমি লাস্ট লাইনটা পড়লাম। ইউ ক্যান ট্রাই দিস যদি মনে করেন কনটেক্সচুয়াল ইনফরমেশনটা বুঝছেন না। এখন বলেছিল এখানে ভলাটাইলে টমেটোকে একটা ডিস্টিংটিভ বা একটা ইউনিক জিনিস দিয়েছে as well as a good flavor. So basically many of which also contribute to the enticing smell of freshly picked tomatoes. So এখন দেখেন এখানে বলেছে কি ফ্লেভার আইডিয়া পেয়ে গেলাম, ফ্লেভারের সাথে ডিস্টিংটিভ একটা জিনিস দিচ্ছে, ডিস্টিংটিভ মানে অন্যতম ইউনিক। সো এখানে বলেছে ভলাটাইল গুলো একটা এন্টাইসিং স্মেল দিচ্ছে, সুন্দর একটা স্মেল দিচ্ছে আর কি। সো এটাই বলেছে যে compounds known as volatiles gave tomatoes a distinctive something, so smell,
এন্টাইসিং এর অ্যাকচুয়াল মানে হচ্ছে এমন একটা জিনিস যেটার সঙ্গে আপনার খুব লোভ লাগবে আর কি, like you want to eat it. It's a very nice smell. সেটাই enticing smell. Second enticing এর জায়গায় বলেছে distinctive smell as well as a good flavor, and that a chemical called dash was more important than had been previously thought. And এমন একটা chemical এই ব্যাপার মানে কি, এই স্মেল এন্ড ফ্লেভারের ব্যাপারে আসলে অনেক ইম্পর্টেন্ট ছিল than had been previously thought মানে কি, আগে এটা নিয়ে মনে করা হয়নি বাট আসলে এটা ইন রিয়ালিটি অনেক ইম্পর্টেন্ট। তো যদি আমরা লাইন বাই লাইন ফলো করে যাই, some chemicals such as C03 which scientists had previously thought important for taste were not. অনেকে এখানে previously thought wordটা দেখে C03 দিয়ে দেয়, and these are just one of the traps IELTS sets for you. Remember band 7 পাওয়ার জন্য কিন্তু আপনার 9টা মার্ক পেলে হচ্ছে, band 7 পাওয়ার জন্য কিন্তু আপনার 9টা মার্ক পেলেই হয়ে যাচ্ছে। You just need like 9 marks for band 7. But দেখা যাচ্ছে যে if you want to score say band 8, this is the stretch কিন্তু যে আপনি একটা very good reader না good reader, so এই জন্যই IELTS এরকম difficult question set করে দেয়। So অনেকেই দেখা যাবে previously thought wordটা দিয়ে cis3 দিয়ে next question এ চলে যাবে, but ব্যাপারটা বুঝতে হবে কিন্তু the matter is a little deeper than it looks like. So basically যা হয়েছে, if we read, some chemicals such as cis3 which scientists had thought previously important for taste were not, while others such as geraniol which had been regarded as marginal contributors were actually key. পড়ি আমরা, sentence subject key, some chemical subject যেগুলো হচ্ছে বা cis3 এর মতো chemical গুলো হচ্ছে subject যেটা সায়েন্টিস্ট মনে করেছে টেস্টের জন্য ইম্পর্টেন্ট, আসলে এটা টেস্টের জন্য ইম্পর্টেন্ট ছিল না। আর ইন দ্য মিন টাইম অন্য কেমিক্যাল জেরেনিয়ালের মতো কেমিক্যাল গুলা যেটাকে মনে করা হতো মার্জিনাল কন্ট্রিবিউটর, সেগুলো আসলে মেইন ছিল। এখন মার্জিনাল কন্ট্রিবিউটর মানে কি, মার্জিনাল মানে হচ্ছে, মার্জিন মানে হচ্ছে 1 ইউনিট, একটা ইউনিট বেশি বা একটা ইউনিট কম। তো জেরেনিয়ালের মতো কেমিক্যাল গুলো যেটাকে মনে করা হয়েছিল, যেটা মানুষ মনে করতো এগুলো হচ্ছে মার্জিনাল কন্ট্রিবিউটর, মানে এগুলো আসলে টেস্টে বেশি কন্ট্রিবিউট করে না, একটু কন্ট্রিবিউট করে, এটা অ্যাকচুয়ালি মেইন জিনিস ছিল। দিস ওয়াজ দ্য কি আর কি। এখন ইনফরমেশনটা দেখেন, a good that a chemical called something was more important than had been previously thought যে বলেছে, the answer over here should be geraniol not cis3 because এটাই বলেছে যে এটা আসলে more important than had been actually thought. All right, so basically এখন আমাদের ইনফরমেশনটা, so geraniol নিয়ে তো কারো কোনো কোয়েশ্চেন নাই I hope. Now let's move on to the next one. Clee's team have now produced what he calls a dash tomato. এখন দেখেন what he calls মানে কি, সে নাম দিয়েছে এটার। So remember if you remember the last classes, যখন when someone calls something, যখন কেউ কিছু বলে যেটাকে যে what he calls বলেছে, সে সেটাকে বলছে মানে অ্যানসারটা either কোটেশন মার্কে আসবে বা বলে দিবে according to someone, according to Clee, since Clee বলেছে Clee says, সেরকম। তো বলেছে ক্লিয়ার টিম প্রডিউস করেছে এমন একটা জিনিস যার নাম হয়েছে some kind of tomato, and এটা পুরানো আর নতুন ভ্যারাইটির কোয়ালিটিস গুলোকে কম্বাইন করেছে। So লাইন বাই লাইন যদি আমি ফলো করি তাহলে দেখা যাচ্ছে যে scientists are discovering the genetics of tomato flavor, appearance and durability. লাইন বাই লাইন আমরা ফলো করব এখন ইনফরমেশনটা। দেখি ক্লি নাম কি দিয়েছে টমেটোটার। এখন এখানে ক্লি বলা নাই, but এখানে বলা আছে Florida researchers have bred a tomato which is halfway between the great tasting tomatoes of the past and modern commercial lines. দেখেন old and new varieties, past and commercial tomatoes এর মতো জিনিসটা ইনফরমেশনটা পেয়ে গেলাম। তারপর বলেছে people love the taste of this hybrid and it's easier to grow. দেখেন Clee says what he calls, Clee যেটা নাম দিয়েছে, so মানুষ এই হাইব্রিডের টেস্ট খুব পছন্দ করে। So people love the taste of this hybrid, মানুষ হাইব্রিডের টেস্টটা খুব পছন্দ করছে, সেটাই কিন্তু বলছে। So Clee's team have produced what he calls a some kind of tomato, তাহলে কি হবে এটা, এটা হবে
hybrid tomato, and that should be my answer. So yeah, Acha, when will we have a question? When will we practice these passages home? How will we confirm the answer? আচ্ছা, জেনারেলি ক্লাসে কিন্তু আমি প্যাসেজগুলো দেখাই দিচ্ছি। সো ক্লাসে যেগুলো করা হচ্ছে, আই এম অ্যাজিউমিং আপনারা কিন্তু পেন এন্ড পেপার নিয়ে আমি যেভাবে অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি প্যাসেজ গুলো ফলো করেছেন। বিকজ whenever we start passages, আমি কিন্তু প্যাসেজের নামটা বলেই দেই, and you can actually see over here যে কোত্থেকে আমি প্যাসেজটা করছি, লেকচার 2 পেজ 13 সেগুলা। সো বেসিক্যালি যেগুলো প্যাসেজ আমরা করছি, আমরা কিন্তু লেকচার শীট থেকে বলতে পারেন আমি মোস্ট 90% অফ দ্য প্যাসেজেস গুলো করাই দেই। যেগুলো প্যাসেজেস সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো করাই দেই। যেগুলো প্যাসেজ আমি যেগুলো মনে করি ধরেন সিলেবাসে নাই বা সিলেবাসের বাইরে, সেগুলো আমি টাচ করি না কিন্তু। সো বেসিক্যালি অ্যান্সার শিট ওভাবে আমি দিচ্ছি না, বিকজ দেখা যাচ্ছে যে ইউর অলরেডি গেটিং ইট ইন ক্লাস, লাইক ক্লাসে আমি বলে দিচ্ছি। তো পারলে পেন এন্ড পেপার দিয়ে নোটেড ডাউন কোন প্যাসেজ কখন করাচ্ছি, এন্ড সেগুলোর অ্যান্সার জাস্ট লিখে দিয়ে আর কি, বিকজ ক্লাসে আই এম টাচিং এভরিথিং। এটা ছাড়া if you want I do have an PDF answer sheets, সেগুলো আমি আপলোড করে দিব পরে, তখন জাস্ট দেখেন। এটা ছাড়া যা করতে পারেন বাসায় আফটার দ্য ক্লাস এন্ডস এই একই প্যাসেজগুলো লেকচার শিট থেকে দেখেন, টেকনিক আমি যে দেখাচ্ছি সেগুলো আপনি অ্যাপ্লাই করেন। এন্ড এটা ছাড়া আফটার দ্য রিডিং সিলেবাস ইজ ডান, তখন আপনারা রিডিং বুক থেকে প্র্যাকটিস করতে পারেন আর কি, রিডিং বুক থেকে আর কেমব্রিজের বই পড়ে কিনলেন তাহলেই হবে। এগুলো গাইডলাইন্স আমি ইয়ার পর দিব, এক্সামের পর দিব। লাইক লেটস সে আমাদের সিলেবাসটা শেষ করে, লেটস সে আমাদের নেক্সট দুটো ক্লাসে দেখবেন সিলেবাসটা মোর অর লেস হয়ে যাবে, তারপর আই উইল গিভ ইউ সাম গাইডলাইন্স কিভাবে সলভ করবেন। আচ্ছা, কোশ্চেন 8 চলে যাই। কোশ্চেন 8 বলেছে ক্লি থিংস দ্যাট সামথিং আর আনলাইকলি টু বি ডেভেলপড। একটা জিনিস হয়তো ডেভেলপ হবে না, কিন্তু প্রেডিক্টিং দ্যাট ট্রেডিশনাল ব্রিডিং টেকনিক্স উইল ইভেন্চুয়ালি প্রডিউস এ টমেটো দ্যাট ইজ টেস্টি এন্ড কমার্শিয়ালি ভায়াবল। ভায়াবল, আচ্ছা এটা শেষ করে নি, তারপর আই উইল আনসার ইওর কোশ্চেন আপু, ইউ রেজ দ্য হ্যান্ড। সো বলেছে ক্লি মনে করছে যে এক ধরনের টমেটো হয়তো ডেভেলপ হবে না, কিন্তু প্রেডিক্ট করছে যে টমেটো টেকনিক একটা টমেটো প্রডিউস করবে যেটা টেস্টি এন্ড কমার্শিয়ালি পসিবল টু মেইনটেইন আর কি। তো বেসিক্যালি আমরা যদি হাইব্রিডের পর আগায় যাই লাইন বাই লাইন, দেখি কি বলেছে। ক্লি ওয়ার্ক ফর আ লার্জ কেমিক্যাল কোম্পানি developing genetically modified crops. He does not see a role for GM technology in breeding better tomatoes. টমেটোর ব্রিডিং এর মধ্যে সে জেনেটিক্যালি মডিফাইড টেকনোলজির কোনো রোল দেখছে না। সো জিএম টেকনোলজি বলতে পারেন। সো জিএম টেকনোলজি, genetically modified technology দেখতে পারেন। সো থিংক দ্যাট, সরি জিএম টমেটোস লিখলেই হবে। কোশ্চেনের টমেটো অলরেডি ছিল আই গেস। Just wait for a second. হ্যাঁ, অলরাইট গাইস। সো যা বললাম যে dash three things that dash tomatoes are not going to be developed আর কি। সো বেসিক্যালি এখানে অ্যাকচুয়ালি টমেটো থাকার কথা, এখানে জাস্ট আই থিংক প্যাসেজে মুছে গিয়েছে। সো এমন ধরনের টমেটো যেটা হয়তো ডেভেলপড হবে না, সেটাই মিন করেছে। সো এখানে if you look at the information, এটাই দেখতে পারেন যে he does not see a role for genetically modified technology in breeding better tomatoes. সো কি ধরনের টমেটো ডেভেলপ হবে না, জেনেটিক্যালি মডিফাইডও লিখতে পারেন, or আপনি জিএমও লিখতে পারেন, যেটাই লেখেন দুটাই পসিবল। সো দিস মাইট হ্যাভ টু অ্যান্সার্স আর কি। অলরাইট, সো আপু had a question, কারো কোয়েশ্চেন থাকলে প্লিজ ইউ ক্যান আস্ক মি। জি ভাইয়া, ধরেন হচ্ছে মাঝের লেটার মানে মিডল লেটারে হচ্ছে ক্যাপিটাল এইচ দিলাম, কিন্তু হচ্ছে আসলে ক্যাপিটাল এইচ হবে না, তো সেক্ষেত্রে কি মার্কস চলে যাবে? আচ্ছা, যদি ক্যাপিটাল এইচ, না না না, ক্যাপিটালাইজেশনের জন্য কোনো মার্কস কাটবে না, ইটস কমপ্লিটলি ফাইন। কিন্তু আচ্ছা, চিন্তা করেন না, ইটস কমপ্লিটলি ফাইন। সো এটা নিয়ে কোনো ওয়ারি করেন না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, দিস শুড বি অলরাইট। আচ্ছা, সো এটার পর লেটস মুভ অন টু another topic. আমরা এখন ট্রু ফলস এর টপিক দেখি। সো এখন সোফার আমরা কি করলাম, আমরা এমসিকিউ শেষ করলাম, আমরা তারপর শর্ট কোয়েশ্চেন এন্ড অ্যানসার্স দেখলাম। শর্ট কোয়েশ্চেন অ্যানসার দেখার পর now we have looked at, let's say, sentence completion and summaries. সামারি তো মনে আছে যে দুই ধরনের সামারি আসে, একটা হচ্ছে সামারি উইথ ক্লুজ আর একটা হচ্ছে সামারিজ উইদাউট ক্লুজ। সো দুই ধরনের সামারি আমরা দেখেছি।
and এটার পর basically just খেয়াল রাখেন যে we have one last serial question যেটাকে বলি true false not given. Basically serial question এর ফ্যামিলিতে আরেক ধরনের কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে basically flow chart বা table completion, but সেই জিনিসটা দেখা যাচ্ছে যে এত পপুলার না। যখনই আসবে when we solve the exam papers আমি দেখায় দেবো, বাট একই জিনিসই লাইক fill in the blanks যেভাবে করেছেন না কিওয়ার্ড ট্র্যাকিং দিয়ে, সেভাবে ইনফরমেশন আপনাকে আনতে হবে। এখন আমি একটা সিম্পল কোয়েশ্চেন আপনাদেরকে দেখায় দেই, তাহলে এই ব্যাপারটা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। লেটস সে আমি একটা স্টেটমেন্ট দিলাম, বললাম chilies are found in South America and have been আচ্ছা, সো স্টেটমেন্টে দেখেন কি বলেছে, chilies are found in South America and have been eaten for at least 9,500 years. ধরেন এটা আপনার প্যাসেজ। ট্রু ফলস নট গিভেন হয় কি একটা সেট অফ স্টেটমেন্টস থাকে, এন্ড এই সেট অফ স্টেটমেন্টস কে দেখে আপনাকে বলতে হবে ইনফরমেশনটা কি ট্রু নাকি ফলস নাকি নট গিভেন হবে। যেরকম কোয়েশ্চেন নাম্বার 1 এ ধরেন একটা সিম্পল স্টেটমেন্ট দিল, ধরেন বললো এখানে chilies can be seen in South America. Sorry, question একটু ভুল হচ্ছে। আমি বললাম chilies originate in South America. Third question এ বললো chilies can be found in South America. So যদি আমি কোয়েশ্চেনটা দেখি, এখানে যে বলেছে চিলিজ ম্যাচ করেছে, অরিজিনেট মানে কি চিলিজ সাউথ আমেরিকা যে হচ্ছে, চিলিজ সাউথ আমেরিকা যে গ্রো করছে, এখানে বলেছে কি চিলিজ ক্যান বি ফাউন্ড ইন সাউথ আমেরিকা। এই দুটো ইনফরমেশন কিন্তু একদম একই, দ্য সেম পিস অফ ইনফরমেশন। এই জন্য আমি এখানে বলতে পারি অ্যান্সারটা হচ্ছে ইয়েস বা ট্রু। সিমিলারলি ধরেন এমন একটা কোয়েশ্চেন আসলো যেখানে বললো যে চিলিজ have been eaten for since the last few centuries. সেটা মানে কি মরিচ খাওয়া হচ্ছে লাস্টের কয়েকশো বছর ধরে। সেঞ্চুরি মানে কি 100 বছর, সো ফিউ সেঞ্চুরি মানে কি 100 200 ম্যাক্সিমাম 300 বছর। যদি আমি কিওয়ার্ড গুলো ম্যাচ করি, চিলিজ হ্যাভ বিন ইটেন, মরিচ খাওয়া হচ্ছে ফর অ্যাট লিস্ট 9,500 ইয়ার্স। এখানে বলেছে মরিচ খাওয়া হচ্ছে লাস্ট ফিউ সেঞ্চুরিজ এর জন্য। তো আমরা জানি 9,500 ইয়ার্স মানে হচ্ছে 9,500 বছর। এখানে যে লাস্ট ফিউ সেঞ্চুরিজ বলেছে এটা মানে কি কয়েকশো বছর। সো দেখা যাচ্ছে সিন্স এখানে যে কয়েকশো বছর বলেছে, ইনফরমেশনটা কন্ট্রাডিকশন, এন্ড বিকজ অফ দিস কন্ট্রাডিকশন আমি বলতে পারি অ্যানসারটা নো হচ্ছে বা ফলস হচ্ছে, যেটাই বলেন। সো আনাদার এক্সাম্পল আপনাদেরকে দেই, ধরেন বললাম সাউথ আমেরিকানস were the first people to have eaten chilies. সেন্টেন্সে কি বলছে, সাউথ আমেরিকানসরা সবচেয়ে প্রথম মানুষ ছিল পৃথিবীতে বা দুনিয়াতে সবচেয়ে প্রথম মানুষ ছিল যারা মরিচ খেয়েছে। মানে পৃথিবীতে যারা সবচেয়ে প্রথম মরিচ খেয়েছে বা যারা সবচেয়ে প্রথম মরিচ মুখে নিয়েছে তারা ছিল সাউথ আমেরিকানস। এখন দেখেন আমরা জানি মরিচ সাউথ আমেরিকায় হয় এন্ড মরিচ খাওয়া হচ্ছে 9,500 বছর ধরে, বাট if the South Americans were the first people to eat chilies or not, সেই ইনফরমেশনটা কিন্তু ক্লিয়ারলি দেওয়া নাই, which is why আমি অ্যানসারটাকে নট গিভেন বলে দেব, বিকজ আমি প্যাসেজ দেখে হ্যাঁও বলতে পারছি না নাও বলতে পারছি না। So yes, someone has a question. বলুন। Brother, actually the thing is we found that chili originated in South America. Then if the people of South America is not eating chili first time, then who is? এই ব্যাপারটা হচ্ছে আপনি এখন যে চিন্তা করছেন এখানে কিন্তু আপনি চিন্তা করা শুরু করেছেন,
আপনি চিন্তা করে দেখছেন যে কি হচ্ছে না হচ্ছে, সেই ধরনের অ্যানালাইসিস বা সেই ধরনের কনক্লুশন কিন্তু করা যাবে না। আপনি কিন্তু চিন্তা করে অ্যানালাইজ করে দেখলেন যে হ্যাঁ মরিচ সাউথ আমেরিকায় হচ্ছে, সো সাউথ আমেরিকা ছাড়া তো আর কেউ মরিচ খাবে না, এই জন্য আমি বলে দিলাম ট্রু, হ্যাঁ সাউথ আমেরিকানই প্রথমবার মরিচ খেয়েছে। বাট দেখেন এই ইনফরমেশনটা যখন আমার অ্যান্সারটা ট্রু হয়েছিল, চিলিজ যে সাউথ আমেরিকায় পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আমি ডিরেক্টলি মিলাতে পারছি ইনফরমেশনের সাথে। মরিচ যে লাস্ট কয়েকশো বছর ধরে খাওয়া হচ্ছে সেই ইনফরমেশনটা কিন্তু কন্ট্রাডিক্ট করলো, ডিরেক্টলি পেয়ে গেলাম এন্ড ডাইরেক্ট কন্ট্রাডিকশন ছিল। বাট ইন দিস কেস প্যাসেজের কোথাও কিন্তু লেখা নাই যে সাউথ আমেরিকানরাই প্রথমবারের মতো যে মরিচ খেয়েছে বা কে মরিচ খাচ্ছে সেটা কিন্তু ক্লিয়ারলি বলাই নাই। সো খেয়াল রাখেন, যখন ইনফরমেশনটা ক্লিয়ারলি বলা থাকবে না তখনই নট গিভেন হচ্ছে, যখন আপনি ক্লিয়ারলি হ্যাঁ বা না করতে পারবেন না। এরকম এখানে যে হু এইট দ্য চিলিজ কিন্তু বলা নাই, মরিচ খাওয়া হচ্ছে ৯৫০০ বছর ধরে। এখন স্পেসিফিক্যালি কি সাউথ আমেরিকানরা খেয়েছে না অন্য কেউ মরিচ খেয়েছে, এটা নিয়ে কিন্তু ওভাবে কিছুই বলা নাই, এই জন্য ইনফরমেশনটা হচ্ছে নট গিভেন। আর নাম্বার টু তে আমি নো বা ফলস দিয়েছি, কারণ হচ্ছে যে মরিচ খাওয়া হচ্ছে লাস্ট ফিউ সেঞ্চুরিজ, মানে কি কয়েকশো বছর ধরে খাওয়া হচ্ছে। প্যাসেজে কি বলা ৯৫০০ বছর, সো থাউজেন্ডস অফ ইয়ার্স এন্ড হান্ড্রেডস অফ ইয়ার্স এর ডিফারেন্স আছে না। থাউজেন্ডস মানে কি হাজার হাজার বছর, আর এটা কি হান্ড্রেডস অফ ইয়ার্স মানে কয়েকশো বছর। দেখেন বিকজ অফ দিস কন্ট্রাডিকশন অ্যান্সারটা ন হয়ে যাচ্ছে আর কি। সো দেয়ার ইজ দ্যাট। এখন বলেন কারো কোনো কোয়েশ্চেন্স আছে নাকি বা কারো কোনো কোয়েরিজ আছে নাকি? নো কোয়েশ্চেন্স রাইট? আচ্ছা, এখন এখানে একটা জেনারেল ট্রেনিং স্টাইলে প্যাসেজ আছে। সো ইফ ইউ ক্যান সি দ্য প্যাসেজ, আপনারা একটু ট্রাই করে দেখেন। সো এখানে দেখেন মাঝে মাঝে ট্রু ফলস লিখতে বলবে, মাঝে আপনাদের মাঝে মাঝে বলবে ইয়েস নো নট গিভেন লিখতে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন এই জিনিসটা আপনাকে চেঞ্জ করতে হবে। সো এখানে বলেছে কি আপনাকে ইয়েস নো নট গিভেন লিখতে। সো গো থ্রু দ্য ইনফরমেশন এন্ড দেখেন এটা কি ইয়েস হবে, যদি কন্ট্রাডিক্ট করে নো হচ্ছে, হ্যাঁ না বলতে পারলে নট গিভেন হবে। টেক লাইক 5 মিনিটস, কিওয়ার্ড গুলো ম্যাচ করে দেখেন, অ্যান্সারটা সিরিয়াল মেইনটেইন করবে। দের আর সাম ইনস্টেন্সেস যখন মনে হবে সিরিয়ালটা ব্রেক হচ্ছে, আসলে সিরিয়াল ওভাবে ব্রেক হয় না, অ্যান্সার একটু আগে পিছে থেকে যায় আর কি। So 5 questions, take 5 minutes, 2 more minutes to read the question, তারপর we will match. And এটা আসলে true false not given এমন জিনিসই করার পর কিন্তু ক্লিয়ার হয়। So please try this out and then we will go through this. All right, শুরু করি।
All right, guys. So দেখি কি অবস্থা আপনাদের? Now, the keywords কি ছিল? The University Museum and Art Gallery subject is verb on the university campus on Bonham Road. So বলেছে University Museum টা and University Art Gallery টা Bonham Road এর ক্যাম্পাসে ছিল বা আছে আর কি। দেখি এখানে the University Museum and Art Gallery is one of the oldest and most distinguished museums in Hong Kong বা buildings in Hong Kong বলেছে। তারপর বলেছে it is housed in Pongping, Shang and Lower Three Floors TTSUI both। আচ্ছা both মানে কি এখানে দুইটাই মানে মিউজিয়াম এন্ড আর্ট গ্যালারি দুইটাই আর লোকেটেড এটা কোথায় লোকেটেড the campus of the University of Hong Kong on Bonham Road মানে বনহাম রোডের ক্যাম্পাসেই এই দুইটা বিল্ডিং লোকেটেড so that's what they meant that means answerটা is a hard yes any questions so দেখেছেন আপনার প্যাসেজের ইনফরমেশনের সাথে যখনই কোয়েশ্চেনের ইনফরমেশনটা পারফেক্টলি ম্যাচ করেছে অ্যানসারটা ইয়েস হয়ে যাচ্ছে নেক্সট ইনফরমেশনটা দেখি the museum and art gallery subject are open এটা খোলা আছে every day of the year বছরের প্রত্যেকটা দিনে খোলা আছে লাইন বাই লাইন দেখি মিউজিয়াম এন্ড আর্ট গ্যালারি কবে ওপেন আছে জাস্ট লাইন বাই লাইন ফলো করে যান দেখেন the museum and art gallery is open to the public free of charge on Monday কিন্তু both buildings are closed on Sundays and public holidays since এই দুইটা বিল্ডিং বন্ধ that means বছরের প্রত্যেকদিন খোলা না দেখেছেন এই ইনফরমেশনের সাথে এই ইনফরমেশনটা ডিরেক্টলি কন্ট্রাডিক্ট করেছে ডিরেক্টলি ইনফরমেশনের সাথে এই ইনফরমেশনটা ডিরেক্টলি এগেইনস্টে চলে গিয়েছে এটার জন্য অ্যানসারটা হয়ে যাচ্ছে নো বা ফলস ভেরি গুড দেখেছেন এই সিম্পল লজিকটা ধরে রাখবেন এন্ড প্লিজ রিমেম্বার দিস যখনই ট্রু হচ্ছে 100% ম্যাচ মানে আপনি গ্যারান্টিড যে এই ইনফরমেশন আপনি লজিক্যালি হ্যাঁ না বা লেটস সে আপনার জেনারেল নলেজ থেকে হ্যাঁ না মানে ইনফরমেশনটা গ্যারান্টিড আপনার প্যাসেজেই বলা আছে আর কি তখন আপনার ডিরেক্ট একটা হ্যাঁ বলতে পারবেন ডিরেক্ট একটা ইয়েস বলতে পারবেন তখনই আমরা ইয়েস বলি আর কি সিমিলারলি যখন এনি কন্ট্রাডিকশন যদি মনে করেন প্যাসেজের ইনফরমেশন একটা ম্যাচ করলো বা সেকেন্ড ইনফরমেশন ম্যাচ করে নাই এনি কন্ট্রাডিকশন হলেই আমরা ডিরেক্টলি অ্যান্সারটাকে নো দিব এন্ড যখন আমরা হ্যাঁ বলতে পারবো না বা না বলতে পারবো না তখনই আমরা নট গিভেন লিখবো Now let's move on. Next question I বলেছে the University of Hong Kong Museum Society subject aims to raise money. টাকা তোলার প্ল্যান করেছে আর্টিস্টদের ট্রাভেল গ্র্যান্টের জন্য আচ্ছা ট্রাভেল গ্র্যান্ট মানে কি লেটস সে কয়টা জায়গায় ইউনিভার্সিটি লেটস সে আমি ইউনিভার্সিটির জন্য কাজ করি ইউনিভার্সিটি আমাকে টাকা দিচ্ছে ইউনিভার্সিটি রিলেটেড একাডেমিক কাজ করার জন্য সেটাকে বলা হয় গ্র্যান্ট এক ধরনের দান আর কি সো বলেছে আর্টিস্টদের ট্রাভেল গ্র্যান্টের জন্য টাকা দেওয়া হচ্ছে আর কি এটাই বলেছে সো দেখি আর্টিস্টের ট্রাভেল গ্র্যান্টের জন্য টাকা দেওয়া টাকা তোলা হচ্ছে নাকি এখন দেখেন এখানে বলেছে টু রেজ ফান্ডস কিন্তু টু রেজ ফান্ডস যে বলেছে কার জন্য টাকা তুলছে আর্টিস্টের জন্য তুলছে না অন্য কোনো রিজনের জন্য তুলছে আসলে কেন ফান্ড রেজ করছে এটা কোনো রিজন দেয় নাই কিন্তু অবজেক্টিভ হচ্ছে টু রেজ ফান্ডস এখন ইউ মাইট কোয়েশ্চেন টু রেজ ফান্ডস এর পর কমা দিয়ে এনরিচ কালেকশন যে আসছে আমি কি এভাবে জিনিসটা বুঝতে পারি না টাকাটা তোলা হয়েছে কালেকশন এনরিচ করার জন্য এক্সিবিশন ফাইন্যান্স করার জন্য এন্ড কালচারাল অবজেক্টিভটাকে শেষ করা পূরণ কালচারাল অ্যাক্টিভিটি পূরণ করার জন্য দ্য থিং ইজ এখানে যে দেখেন টু রেজ ফান্ডস যে বললো এখানে কমা দিয়ে যে এনরিচ কালেকশন বলেছে এখানে কমা দিয়ে কিন্তু টু রেজ ফান্ডস এর কাজটা শেষ এনরিচ কালেকশনের সাথে দেখেন কিছুই আসে নাই দ্যাট মিন্স ইটস আ সাবস্টিটিউট ধরেন আমি বললাম আই লাইক টু ইট পিৎজা পর বললাম আই লাইক টু ইট রাইস আই লাইক টু ইট লেটস সে পাস্তা তিনটে জিনিস বললাম সেন্টেন্সের কমন পয়েন্ট কি আই লাইক টু ইট আই লাইক টু ইট আই লাইক টু ইট তিনটা কমন পয়েন্ট কিন্তু আছে তো আমি একবারই বলতে পারি আই লাইক টু ইট পিৎজা পিৎজা রাইস এন্ড পাস্তা এভাবে লিখতে পারি কিন্তু সিমিলার লজিক কিন্তু এখানেই এটার অরিজিনাল ফর্ম কিন্তু এটা টু রেজ ফান্ডস to enrich the collections to finance exhibitions আর কি এভাবে করে কিন্তু তিনটা অপশন থাকার কথা what happened is এখানে 2 একই জিনিসই কিন্তু সো কমন পয়েন্ট গুলো আমরা যেভাবে এখানে নাউন্স গুলোকে কমা দিয়ে সাবস্টিটিউট করেছি বা একসাথে অ্যারেঞ্জ করেছি তারাও কিন্তু 2 দিয়ে ইনফরমেশনটাকে অর্গানাইজ করে এভাবে করে দেখে নিয়ে আসছে আর কি সো বেসিক্যালি
কার জন্য টাকা তুলছে আমরা জানি না, আমরা জাস্ট জানি তারা টাকা তুলছে। এখানে বলেছে টাকা তোলা হচ্ছে আর্টিস্টদের ট্রাভেল গ্র্যান্টের জন্য, বাট স্পেসিফিক্যালি কার জন্য টাকাটা তোলা হচ্ছে, ফর হুম দ্য মানি ইজ বিং রেজড ফর, এটা কিন্তু কোথাও বলা নাই, ইনফরমেশনটা আমরা দিতে পারছি না। এই জন্য অ্যান্সারটা আমরা বলে দিব হার্ড নট গিভেন, ক্লিয়ার নট গিভেন। আর ইউ উইথ মি? বুঝতে পেরেছেন কেন নট গিভেন হচ্ছে? দেখি চ্যাট বক্সের কি অবস্থা। আচ্ছা, বুঝেছেন সবাই। নেক্সট কোয়েশ্চেনে বলেছে মেম্বারশিপ অফ দ্য ইউনিভার্সিটি অফ হংকং মিউজিয়াম ইজ ফ্রি অ্যান্ড ওপেন টু অল। সো এই মিউজিয়ামের মেম্বারশিপটা হচ্ছে ফ্রি এন্ড এটা সবার জন্যই খোলা। এভরিওয়ান ক্যান ভিজিট দ্য মিউজিয়াম এন্ড ইটস ফ্রি। এখন আমরা লাইন বাই লাইন যদি ফলো করি দেখি এটা ফ্রি নাকি এটা ওপেন টু অল নাকি। এখন আমরা জানি মেম্বারশিপ ইজ ওপেন টু অল, ঠিক আছে, এটা কি ফ্রি? দেখেন সুন্দর করে একটা প্রাইস লিস্ট দিয়ে দিয়েছে, প্রত্যেক বছরে এত টাকা দিতে হবে। হ্যাঁ, লেকচারস আর ফ্রি, বাট এখানে যে মেম্বারশিপের জন্য টাকা দিতে হচ্ছে, দ্যাট মিন্স মেম্বারশিপটা ওপেন টু অল, সবাই মেম্বারশিপ নিতে পারবে, বাট ইট ইজ ডেফিনেটলি নট ফ্রি। দ্য অ্যান্সার ইজ নো। একটা কন্ট্রাডিকশন থাকলেই নো হয়ে যাবে। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেনে বলেছে মেম্বার্স মে টেক পার্ট ইন ওভারসিজ ট্যুরস টু মিউজিয়াম। এখানে দেখেন মেম্বারশিপ যে বলেছে, ওভারসিজ ট্যুরস টু মিউজিয়াম যে একটা কিওয়ার্ড ছিল এর আগে ছিল, দেখছেন মাঝে মাঝে ইনফরমেশনটা একটু স্লাইড হয়ে যায় আর কি। এখন মেম্বার্স যে ওভারসিজ ট্যুরস টু মিউজিয়ামে অংশগ্রহণ করছে নাকি করছে না এটা নিয়ে কিন্তু আমি এখন শিওর না। সো এই জন্য দেখা যাচ্ছে যে টু ডাবল চেক দেখি মেম্বার্স মে টেক পার্ট ইন ওভারসিজ ট্যুরস টু মিউজিয়াম। এখানে বলেছে মিউজিয়ামের অ্যাক্টিভিটিতে ওভারসিজ টু মিউজিয়াম ট্যুরস হচ্ছে, ওভারসিজ ট্যুরস হচ্ছে আর কি। এখন এখানে কারা যাচ্ছে, মেম্বার্সরা যাচ্ছে না নন মেম্বার্সরা যাচ্ছে, এটা কিন্তু কিন্তু ক্লিয়ারলি মেনশন করে নাই। এখন আপনি আমাকে বলতে পারেন কেন মেম্বার্স না গেলে আর কে যাবে, রাইট? এটা কিন্তু ক্লিয়ারলি একদম মেনশনই করা নাই জিনিসটা, which is why আমি গ্যারান্টি বলতে পারবো না কে যাচ্ছে। and so when I answer আমরা কিন্তু অ্যান্সারে বলতে হবে এটা যে not given, because there is no way to guarantee, there is no way to justify this যে কে যাচ্ছে, নন মেম্বারও যেতে পারে মেম্বারও যেতে পারে, so who's going I don't know, and the answer is not given. অনেকেই ট্রু বলেছেন এখানে, বুঝেছেন কেন ট্রু হচ্ছে না? বিকজ এখানে ক্লিয়ারলি প্যাসেজে বলে নাই তো। দ্য প্যাসেজ শুড হ্যাভ মেনশনড দিস ক্লিয়ারলি কে যাচ্ছে, জাস্ট বলেছে ওভারসিজ ট্যুরস হচ্ছে, মেম্বাররা যে ওভারসিজ ট্যুরে অংশগ্রহণ করতে পারে নাকি করতে পারে না সেটা কিন্তু ক্লিয়ারলি বলাই ছিল না, why answerটা নট গিভেন হয়ে যাচ্ছে। অলরাইট গাইস, এনি কোয়েশ্চেনস? সো কারো কোনো কোয়েশ্চেন না থাকলে লেটস টেক a 15-minute break for maghrib. সো সিন্স আমরা আসরের ব্রেকটা নিচ্ছি না, সিন্স আসরের নামাজটা আগে হয়ে যাচ্ছে, মাগরিবের ব্রেকটা নেই এন্ড তারপর আমরা এমন একটা প্যাসেজ দেখবো যেটা করলে আপনাদের পুরোপুরি ট্রু ফলস এর একটা 100% কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। এন্ড নেক্সট ক্লাসে অ্যাজ ইউজুয়াল আমরা সেম ফান্ডামেন্টালস নিয়ে বিল্ড আপ করব সো দ্যাট ইউ গাইস ডোন্ট হ্যাভ এনি প্রবলেমস। as for as for you guys, so far কিন্তু আমরা লেকচার 1 লেকচার 2 শেষ করে ফেলেছি, লেকচার 3 আস্তে আস্তে শুরু করছি। এটা কিন্তু লেকচার 3 থেকে ছিল পেজ নাম্বার 10, আর লেকচার শীটে দেখবেন আপনাদের নন সিরিয়াল কোয়েশ্চেনও শুরু হচ্ছে, বাট আগে সিরিয়াল কোয়েশ্চেন ট্রু ফলস শেষ করে তারপর আমরা নন সিরিয়ালে যাব। কিন্তু let's take a very quick break in the meantime for like 15 minutes because maghrib namaz and since no asr break, and let's meet at 5:35. All right guys, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমি ব্রেকের পর নিচ্ছি।
All right, guys, we will start in 2 more minutes. So to quick buffer time day, যারা নামাজে গেছে নামাজ থেকে আসেন in the meantime, তারপরে আমরা শুরু করব in just a short while. অলরাইট, তাহলে আমরা একটা কাজ করি, এখানে দেখি ইনফরমেশন কি কি দেওয়া আছে। সিমিলারলি আগে এক্সারসাইজ যেভাবে করেছিলাম সেভাবে আমাদেরকে এই এক্সারসাইজটাও অ্যাপ্রোচ করতে হবে। সো এখানে বলেছে যে yes if the statement agrees with the writer, যদি স্টেটমেন্টের রাইটারের সাথে এগ্রি না করে তাহলে নো, এন্ড যখন আপনি হ্যাঁ বা না বলতে পারবেন না তখনই আপনার ইনফরমেশনটা নট গিভেন এ দিতে হবে আর কি। তো একটু খেয়াল করেন আপনারা, এন্ড আস্তে আস্তে let us get started. So basically এখানে যা হচ্ছে বলেছে the opera house subject drew, draw করেছে, টেনে এনেছে, drew করেছে world attention, পুরো পৃথিবীর attention নিয়ে এসেছে কিসে? the arts in Australia, Australian arts এ। আমার কিওয়ার্ডস কি এখানে? the opera house ড্র করেছে, কোন জিনিস টেনে নিয়েছে, পুরো পৃথিবীর attentionটা টেনে এনেছে অস্ট্রেলিয়ান আর্টস এ বা আর্টস ইন অস্ট্রেলিয়াতে আর কি। দেখতে হবে এই ইনফরমেশনটা ম্যাচ করে কিনা। সো when you go to the passage, খেয়াল করেন কি বলেছে। It is almost impossible to write of the arts in Australia without mentioning the building that first put Australia on the cultural map, the Sydney Opera House. So এখানে keywords গুলো দেখেন, Sydney Opera House দিয়েছে, এখন আর্টস ইন অস্ট্রেলিয়া দেওয়া আছে, ইনফরমেশনটা বলা আছে, তো ইনফরমেশনটা মিলাই দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে আর কি, and then you have to answer. So let's try this out. All right, so we are having many answers. দেখি কি অবস্থা আপনাদের। Let's see, chat box check করি। So true বলছেন, একজন not given বলেছেন। আচ্ছা, সবসময় খেয়াল করবেন keywords কি। opera house পেলাম, arts in Australia পেলাম। So if you read this information কি লেখা আছে, it is almost impossible to write of the arts in Australia, মানে অস্ট্রেলিয়ান আর্টস এর ব্যাপারে লিখাই যায় না without mentioning the building, এই বিল্ডিংটা না মেনশন করে, that first put Australia firmly on the world cultural map, যেটা অস্ট্রেলিয়াকে পৃথিবীর কালচারাল ম্যাপে ফার্মলি স্থাপিত করেছে, যেটার নাম হচ্ছে সিডনি অপেরা হাউস। সো এই বিল্ডিংটার নাম হচ্ছে সিডনি অপেরা হাউস। এখন দেখা যাচ্ছে বলছে যে অস্ট্রেলিয়ান আর্ট নিয়ে লেখাই যায় না এই বিল্ডিংটাকে না মেনশন করে, যেটা অস্ট্রেলিয়াকে ফার্মলি পৃথিবীর কালচারাল ম্যাপে স্থাপিত করেছে আর কি। এখন ওয়ার্ল্ড কালচারাল ম্যাপ কিন্তু একটা কথার কথা, দ্যাট মিনস মনে করেন পৃথিবীর কালচারের জন্য একটা ম্যাপ আছে। সো এই পৃথিবীর কালচারের জন্য যে একটা ম্যাপ আছে,
এখানে অস্ট্রেলিয়া খুব ফার্মলি বসানো আছে, অস্ট্রেলিয়া এখানে ফার্মলি দাঁড়িয়ে আছে বিকজ অফ দিস বিল্ডিং, যেটার নাম হচ্ছে অপেরা হাউস। তো কোয়েশ্চেন বলেছে পৃথিবীর অ্যাটেনশন অপেরা হাউসটা নিয়ে এসেছে, হ্যাঁ নাকি না? তো আমরা জানি, আমরা অস্ট্রেলিয়ান আর্টস এর ব্যাপারে চিনি, আমরা অস্ট্রেলিয়ান আর্টস নিয়ে কথা বলতেই পারতাম না যদি এই বিল্ডিং থেকে আমরা নাম মেনশন করতাম, এন্ড এটার নাম হচ্ছে সিডনি অপেরা হাউস। সো এখানে এভরিথিং ম্যাচেস উইথ দিস ইনফরমেশন, এই জন্য অ্যান্সারটা ইয়েস হবে। কোনোভাবে দেখেন ইনফরমেশন যে দেওয়া নাই সেটা বলতে পারবেন না, বিকজ অস্ট্রেলিয়া অপেরা হাউস যে অস্ট্রেলিয়ান আর্টস এর অ্যাটেনশন যে টেনে এনেছে, এই লাইন থেকে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, which is why the answer should be yes. Next question এ চলে যাই। The building বলেছে subject is possibly, possibly মানে কি anything with an ly মানে কি? ly মানে হচ্ছে একটা adverb, that means adverb এর কাজ কি? একটা verb কে ইয়া করে, modify করে। So the building is possibly বলেছে the most famous of its type in the world. So সারা পৃথিবীতে এর টাইপের বিল্ডিং এর ক্ষেত্রে এটা হচ্ছে মোস্ট ফেমাস বিল্ডিং, এটাই মিন করেছে। সো যদি আপনি এখানে ইনফরমেশনটা দেখেন, এখানে যদি ইনফরমেশনটা দেখেন, completed in 1973 after 14 years of much heated discussion and at a cost of over 85 million, it is not only the most well-known Australian building in the world, but perhaps the most famous design of any modern building anywhere. এখানে কি বলেছে? The most well-known, এখানে প্যাসেজটা খেয়াল করেন, the most famous। এখন possibly, perhaps, হয়তো, হয়তো, in the world, in the world, সব ইনফরমেশনই কিন্তু এখানে ম্যাচ করেছে। তো এখানে যেটা বলতে চাচ্ছে, এই বিল্ডিংটা হয়তো এই ধরনের বিল্ডিং এর গ্রুপের ক্ষেত্রে সবচেয়ে ফেমাস। এখানে কি বললো? ইট ইজ নট দ্য মোস্ট ওয়েল নোন অস্ট্রেলিয়ান বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে এটা শুধুমাত্র সবচেয়ে ফেমাস অস্ট্রেলিয়ান বিল্ডিং না, কিন্তু হয়তো যে কোনো মডার্ন বিল্ডিং এরই সবচেয়ে ফেমাস ডিজাইন, possibly the most famous, perhaps the most famous design of any modern building anywhere, modern building its type anywhere in the world, everything matches. দেখেন আইএলস যেভাবে ইনফরমেশনটা ঘুরিয়ে পেঁচিয়ে রেখেছে, এটার জন্যই দেখা যাচ্ছে আপনারা নট গিভেন বাই নো বলছেন, and this is how they're testing you. আইএলস টেস্ট করছে আপনার স্কিল অফ ইনফারেন্স। রিমেম্বার ফার্স্ট ক্লাসে যা বলেছিলাম যে আপনি ইনফরমেশনকে ইনফার করতে পারছেন নাকি, সেখান সেই স্কিলটাই টেস্ট করছে যে ইনফরমেশনটা আপনি বুঝে বের করতে পারছেন নাকি। দেখেন সবসময় করবো কি, নাউন্স ভার্বস মিলাবো, অ্যাডভার্বস অ্যাডজেক্টিভস মিলাবো, তারপর যাচাই করবো যে প্যাসেজে এটা বলছে কি নাকি না বলছে। তো বিল্ডিং বিল্ডিং পারহ্যাপস পসিবলি একই জিনিসই, মোস্ট ফেমাস ডিজাইন of its type in the world, of any modern building anywhere, its type মানে মডার্ন বিল্ডিং বুঝাচ্ছে, এটা বুঝে আমি এসে দিতে পারছি। এখন রিমেম্বার আমার কিন্তু কোয়েশ্চেন সিরিয়াল ফলো করছে, ফার্স্ট সিরিয়াল এখানে ছিল, নেক্সট সিরিয়াল এখানে ছিল কিওয়ার্ড দিয়ে। নেক্সট সিরিয়াল দেখি উজ্জন, ওয়ান কিওয়ার্ড, বাট ডাজন্ট মিন যে উজ্জন ওয়ার্ডটা দেখে আমি একদম এদিকে চলে যাব, নেক্সট প্যারা তো একটু টাচ করে যেতে হবে। তো কোয়েশ্চেনে বলেছে উজ্জন, ওয়ার্ডটা খেয়াল করেন, ডিজাইন করেছে, কি ডিজাইন করেছে? ছাদটা ডিজাইন করেছে। তো উজ্জন ডিজাইন দ্য রুফ টু লুক লাইক দ্য সেলস অফ আ সেলিং শিপ। তো উজ্জন ছাদটাকে ডিজাইন করেছে জাহাজের পালকির মতো দেখতে। এখন আমরা লাইন বাই লাইন আগাই। Its distinctive and highly original shape has been likened. Its distinctive মানে কি? অন্যতম শেপ। highly original মানে কি? It's an original shape, it's an unique shape, মানে এর মতো আসলে কিছু হয় না। সো এর শেপটা কিসের সাথে লাইকেন করা হয়েছে? লাইকেন মানে কম্পেয়ার করা। এটাকে কম্পেয়ার করা হয়েছে অনেক কিছুর সাথেই, ফ্রম দ্য সেলস অফ আ সেলিং শিপ, একটা জাহাজের পালকির সাথে, টু ব্রোকেন এগশেলস। ব্রোকেন এগশেলস মানে কি? ভাঙা ডিমের খোসার সাথে। তো এখন দেখেন এটার রুফটপ যে উজ্জ্বল সেলস অফ আ সেলিং শিপের মতো ডিজাইন করেছে লেখা আছে? এটা কিন্তু বলা নাই ইনফরমেশনটা। আমরা জাস্ট জানি এটার শেপটা কে কম্পেয়ার করা হয়েছে অনেক কিছুর সাথেই, জাহাজের পালকি থেকে ব্রোকেন এক্সেলস পর্যন্ত কম্পেয়ার করা হয়েছে, কিন্তু উজ্জ্বল যে স্পেসিফিক্যালি ছাদটাকে ডিজাইন করেছে জাহাজের পালকির মতো দেখতে, সেটা কিন্তু লেখা নেই এখানে। and if that's not written, আমি হ্যাঁ বলতে পারছি না, নাও বলতে পারছি না, বিকজ ইনফরমেশনটাই নাই। সো অ্যান্সারটা হয়ে যাচ্ছে নট গিভেন। এখন আপনি বলতে পারেন উজ্জ্বল তো ডিজাইন করছে, ঠিক আছে উজ্জ্বল ডিজাইন করছে, কিন্তু কোয়েশ্চেন জানতে চাচ্ছে যে উজ্জ্বল এর ছাদটাকে জাহাজের পালকির মতো ডিজাইন করেছে কিনা। এখানে দেখেন দ্য রুফ নিয়ে কিছু বলা নাই, সেলস অফ আ সেলিং শিপ জাস্ট বলা আছে, কিন্তু কে সেলস অফ আ সেলিং শিপের মতো ডিজাইন করেছে এটা নিয়ে কিছু বলা নাই।
এন্ড স্পেসিফিক্যালি উজ্জ্বল যে রুফটাই সেলস অফ সেলিং শিপের মতো ডিজাইন করেছে সেটাও বলা নাই। আমরা জাস্ট জানি এটা শেপটাকে কম্পেয়ার করা হয়েছে সেলস অফ সেলিং শিপের সাথে। সো রুফের সাথে কিন্তু রুফের ব্যাপারে কিছুই বলা হয় নাই। তো সিরিয়ালটা ফলো করলে আমরা এখানে আছি। এমনিতেও we are not supposed to go all the way over here because আমরা সিরিয়াল ফলো করে যাচ্ছি, এটা যাতে খেয়াল থাকে আপনাদের। নেক্সট কোয়েশ্চেনে বলছে a few people, খুব কম মানুষ ক্লেম করছে। ক্লেম করা মানে কি? তারা দাবি করছে। কি দাবি করছে? যে it is a major architectural work। খুব কম মানুষ দাবি করছে যে এটা একটা মেজর ওয়ার্ক অফ আর্কিটেকচার আর কি। দেখেন দেখি খুব কম মানুষ দাবি করেছে কিনা। এখানে ফিউ লেখা আছে, ক্লেম লেখা আছে, দেখেছেন কিওয়ার্ডস গুলো সব পেয়ে গেলাম, বাট জাস্ট কিওয়ার্ডস পাওয়া মানে কিন্তু যে আমি অ্যানসার পাচ্ছি, দ্যাটস নট দ্য কেস। I just found my keywords over here। এখন কিওয়ার্ডস টা নিয়ে আমরা দেখি অ্যানসার পাই নাকি। কি লেখা? Few would argue with the claim that the opera house is a major contribution to world architecture। খুবই কম মানুষ এই দাবির এগেইনস্টে যাচ্ছে যে opera house major contribution to world architecture। কোয়েশ্চেনে বলেছে few people claim। এখন মজার বিষয়টা দেখি। Let's look at this. Look at the differences between the sentences. Few people claim মানে কি? খুব কম মানুষ দাবি করছে। Few would argue with the claim মানে কি? এই দাবির সাথে, এই দাবির বিরুদ্ধে খুব কম মানুষ যাচ্ছে। If you look at these two pieces of information here, they're not the same thing কিন্তু। Few people claim মানে একটা দাবি করা হয়েছে, খুব কম মানুষ ভার্ব হচ্ছে claim মানে দাবি করছে যে অপেরা হাউস একটা আর্কিটেকচারাল ওয়ার্ক। যদি প্যাসেজে দেখি, প্যাসেজ কি বলেছে? খুব কম মানুষ এই দাবির সাথে তর্ক করছে। আর্গিউ মানে কি? তর্ক করা। সো ভার্বটা খেয়াল করেন, খুব কম মানুষ আর্গিউ করছে এই দাবির সাথে। কি দাবিটা? যে অপেরা হাউস একটা মেজর কন্ট্রিবিউশন টু ওয়ার্ল্ড আর্কিটেকচার। খেয়াল করেছেন দিস টু সেন্টেন্সেস আর কমপ্লিটলি ডিফারেন্ট কিন্তু। এন্ড সিন্স দিস টু সেন্টেন্সেস আর কমপ্লিটলি ডিফারেন্ট, আমাকে অ্যানসারটা নো দিতে হচ্ছে বিকজ এটা কিন্তু একটা ডিরেক্ট কন্ট্রাডিকশন। বেসিক্যালি কোয়েশ্চেনটা বলেছে খুব কম মানুষ দাবি করছে অপেরা একটা মেজর ওয়ার্ক। আমরা জানি একটা দাবি অলরেডি হয়ে গেছে এখানে। এই দাবিটা হয়েছে যে অপেরা হাউস একটা মেজর কন্ট্রিবিউশন টু ওয়ার্ল্ড আর্কিটেকচার। এন্ড এই দাবিটার সাথে খুব কম মানুষ তর্ক করছে, মানে এই দাবিটার বিরুদ্ধে খুব কম মানুষ যাচ্ছে। মিনিং সবাই এই দাবিটার সাথে একমত। এভরিওয়ান এগ্রিজ টু দিস। সবাই এই জিনিসটা মেনে নিচ্ছে, which is why অ্যানসারটা আমার নো হচ্ছে। বিকজ এখানে খুব কম মানুষ যে দাবি করেছে এই আইডিয়াটা রং। বিকজ খুব কম মানুষ যদি ভালো এই দাবির সাথে তর্ক করে, দাবির এগেইনস্টে যায়, দ্যাট মিন্স কি বেশিরভাগ মানুষ এই দাবিটা মেনে নিচ্ছে, which means this is a no. Questions? তো দেখা যাবে এই টাইপের কোয়েশ্চেন দেখলে অনেক মাথা ধরে যায়, and that is one of the challenges. In fact, এই জন্যই true false not given কে সবচেয়ে ডিফিকাল্ট কোয়েশ্চেন, one of the most difficult questions ধরা হয় আর কি। কি অবস্থা আপনাদের? ভালো আছেন? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যে এটা করতে গেলে আরেকটু মাথা ব্যথা হবে। অ্যাকর্ডিং টু দ্য অথর বলেছে সিডনি ইজ আ কোয়াইট অ্যান্ড গ্রেসফুল সিটি। কোয়াইট মানে কি? অনেক চুপচাপ। গ্রেসফুল মানে কি? গ্রেসফুল মানে অনেক এলিগেন্ট, অনেক স্মুথ, একটা বিউটিফুল সিটি, সেটাই মিন করছে। তো এখন এরপরে লাইন বাই লাইন দেখেন যে সিডনি নিয়ে কিছু বলা আছে কিনা। সিডনি হারবার নিয়ে বলা আছে। এখন সিডনি যে কোয়াইট এন্ড গ্রেসফুল কথা বলা আছে কিনা দেখি। সো সিটি পেলাম, এখানে দেখেন অনেক কিছু বলা আছে, but over here I cannot find any pieces of information about the city Sydney। কিন্তু সিডনি হারবার আর সিডনি কিন্তু এক জিনিস না। ধরেন আমি বললাম ঢাকা স্টেডিয়াম is a big place, বললাম ঢাকা স্টেডিয়াম has a nice architecture। এখন যদি আমি বলি ঢাকা has a nice architecture, তখন তো ইনফরমেশনটা আমি দেই নাই, আমি তো ঢাকা স্টেডিয়াম নিয়ে ইনফরমেশন দিয়েছি। সিমিলারলি এখানে সিডনি হারবার নিয়ে ইনফরমেশন দেওয়া আছে। বলেছে সিডনি হারবারের চমৎকার এরিয়াতে এই অপেরা হাউসটা আছে, প্রিসাইডিং লাইক এ কুইন, একটা রানীর মতো রাজত্ব করে যাচ্ছে, একটা রানীর মতো রুল করে যাচ্ছে ওভার দ্য বাসল এন্ড দ্য ব্রাশনেস অফ আ মডার্ন সিটি। এখন দেখেন অফ দ্য মডার্ন সিটি যদি বলতো তাহলে বুঝতাম সিডনি এই মডার্ন সিটিটা। অফ আ মানে কি? যে কোনো একটা মডার্ন সিটি হতে পারে।
of any modern city, striving to forge a financial reputation in a tough commercial world. যে সিটিটা চেষ্টা করছে একটা ফাইন্যান্সিয়াল রেপুটেশন বানানোর ইন আ টাফ কমার্শিয়াল ওয়ার্ল্ড। এখন সিডনি যে কোয়াইট এন্ড গ্রেসফুল, সিডনি নিয়ে কিন্তু কোনো ইনফরমেশনই দেয় নাই অথর জাস্ট বলেছে সিডনি হারবারের চমৎকার এরিয়াতে আছে ওপেরা হাউসটা, রানীর মতো বসে আছে ওভার দ্য বাসল এন্ড ব্রাশনেস অফ দ্য মডার্ন সিটি, চেষ্টা করছে একটা ফাইন্যান্সিয়াল রেপুটেশন বানানোর জন্য আর কি। সো এই ইনফরমেশনটা যদি আমরা দেখি তাহলে অ্যান্সারটা নট গিভেন হচ্ছে। এখন এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা অনেক কমপ্লিকেটেড, সো আই এম গোইং টু এক্সপ্লেইন সাম গ্রামার টু ইউ গাইস। খেয়াল করবেন প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট থাকে। ইন দিস কেস এখানে কিন্তু অনেকগুলো সেন্টেন্স, অ্যাকচুয়ালি देयर আর 3 সেন্টেন্সেস। So this place, this location actually has 3 sentences কিন্তু। So let me show you কিভাবে সেন্টেন্স হয়েছে। সেন্টেন্স কিন্তু এভাবে শুরু হওয়ার কথা। বেসিক্যালি এইভাবে কিন্তু আমরা রাইটিং টাস্ক 1 টাস্ক 2 তে লিখবো। সো এই জিনিসটা বুঝতে পারলে এখনই দিস উইল রিয়েলি হেল্প ইউ আউট ইন ফিউচার এন্ড আপনার রিডিং এ অনেক হেল্প করবে কিন্তু। রিমেম্বার আমি একটু আগে বলেছিলাম যে যখনই আমার সেন্টেন্সের কম্পোনেন্ট গুলো একই থাকে আমরা সেগুলোকে রিপ্লেস করে দেই। এসেনশিয়ালি আমার কিন্তু 3টা সেন্টেন্স ছিল। The opera house subject is set amidst the graceful splendor of Sydney Harbor. Opera house সেট করা হয়েছে সিডনি হারবারের চমৎকার এরিয়াতে। It presides মানে রাজত্ব করা, to rule over something. So এটা একটা রানীর মতো রুল করছে একটা মডার্ন সিটির বাসল এন্ড ব্রাশনেস এর উপর, একটা মডার্ন সিটির রাফনেস এন্ড টাফনেস এর উপর। এটা চেষ্টা করছে, it strives to forge a financial reputation in a tough commercial world. চেষ্টা করছে একটা ফাইন্যান্সিয়াল রেপুটেশন বানানোর জন্য টাফ কমার্শিয়াল ওয়ার্ল্ডে। দেখেন সবকিছু কিন্তু ওপেরা হাউস নিয়েই। এখন অথরটা যা করেছে এই সাবজেক্টটাকে কেটে দিয়েছে। তো দেখেন কোনো ভার্ব নাই কিন্তু, দিস ওয়াজ জাস্ট আ ফ্রেজ। বেসিক্যালি যা করেছিল সেট দিয়ে যে শুরু করলো, এই সেন্টেন্স গুলাকে যে কানেক্ট করলো, এরপরে যে পরে একদম ইট যে আনলো সেটাই কিন্তু সাবজেক্ট ছিল। তো এই জন্য এই সাবজেক্টটাকে আর এদিকে আনে নাই, বিকজ হি কম্বাইন্ড অল অফ দি সেন্টেন্সেস টুগেদার। সো এত ঝামেলা যাব না আমরা। খেয়াল করেন এসেনশিয়ালি সাবজেক্ট এখানে থাকার কথা, ইট দিয়ে কন্টিনিউ হওয়ার কথা। এখন আমরা দেখছি ওপেরা হাউস, টেকনিক্যালি এখানে যে আমি ইট লিখছি এটা কিন্তু ওপেরা হাউসের জন্যই ইটটা লিখেছি। এসেনশিয়ালি দ্য মেইন বেস অফ দ্য সেন্টেন্স ইজ লাইক দিস, কিন্তু 3টা সেন্টেন্সই ওপেরা হাউস নিয়ে কথা বলা হচ্ছে। সো এই জন্য আমরা এটাকে ইট করতে পারি। পে অ্যাটেনশন টু দিস প্লিজ। সো ইট এন্ড ইট এভাবে করে করতে পারি। এখন দেখা যাচ্ছে এখানে সিন্স এই দুটো সেন্টেন্স একই, আমরা এটাকে সরাই which করতে পারি। which মানে হচ্ছে যে জিনিসটা, দেখা যাচ্ছে কি opera house is set amidst the graceful splendor of Sydney Harbor. It presides like a queen, যেই বিল্ডিংটাই রানীর মতো রাজত্ব করছে। তো এই জন্য সিন্স আমরা একই জিনিসই রেখেছি এখানে, the opera house and it is the same thing, এটাকে আমি which দিয়ে সাবস্টিটিউট করতে পারি। and then ধরেন দুটো সেন্টেন্স দিলাম, বললাম যে the car is mine, it is blue. কি বলতে পারি, the car is mine, which is এভাবে বলতে পারি। সিনট্যাক্সটাকে আরেকটু সুন্দর করার জন্য the car which is blue is mine এভাবে লিখতে পারি। এখানেও একই কাজই হয়েছে কিন্তু সিন্স এখানে নাউন্স গুলো একই, which besides like a queen over the bustle and fashions of the modern city বলতে পারতাম। সিন্স এখানে আবার ইট আছে এটাকে আমি which করতে পারতাম। তো দেখেন which besides, which strives, ভার্বের সাথে যে which আছে, নাউন গুলো সরাই দিয়েছি। নাউন গুলো সরালাম বিকজ মেইন নাউনের সাথে এগুলো এক্সটেন্ড হয়ে যাচ্ছে। আরেকটা কাজ করতে পারেন আপনারা যদি মনে করেন which এর ফর্মটা পছন্দ না করেন, ধরেন স্ট্রাইভ মানে কি চেষ্টা করা, স্ট্রাইভের যদি আমি আইডিয়াটা আনতে চাই কিন্তু এটাকে ভার্ব হিসেবে না রাখতে চাই, এটাকে আমি জেরেন্ড বানিয়ে দিতে পারি। ভার্বের সাথে যদি আইএনজি লাগাই দিই এটা জেরেন্ড হয়ে যায়। সো এই জিনিসটাই which না লিখে আপনি এটাকে একটা জেরেন্ড ফ্রেজে আনতে পারেন, তখন এটাকে আপনি আইএনজি করে দিবেন লাইক স্ট্রাইভিং। ডিসাইডিং, বুঝা গেছে?
সো বেসিক্যালি মাঝে মাঝে যা করতে পারি আমরা এসেনশিয়ালি কিন্তু এটা একটা ফুল সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে সেন্টেন্সটা ছিল, বাট সিন্স এই সেন্টেন্স এন্ড পরের সেন্টেন্সের সাবজেক্ট গুলো একই ছিল, সাবজেক্ট গুলো সরাই which দিয়ে কানেক্ট করলাম। তারপর চিন্তা করলাম which ভাল লাগতেছে না, আমি আইএনজি ফর্ম বা জেরান্ড ফর্ম দিয়ে কানেক্ট করে ফেললাম। নাও ডাজ ইট মেক সেন্স? রিমেম্বার এগুলোকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্সেস। যখন এই জন্য বলি which, where, who, that দিয়ে সেন্টেন্স আসছে, সবসময় আগের সেন্টেন্সের নামটা খেয়াল করবেন যদি এই সেন্টেন্সটা নাম দিয়ে না শুরু হয়। অলসো যখনই একটা সেন্টেন্সের পর আইএনজি ফর্ম আসবে উইদাউট এম এস আর, তখনই খেয়াল করবেন যেখানে একটা জেরান্ড ফ্রেজ হয়েছে। সো এটা ভার্বের মিনিংটা দিচ্ছে ভার্বটা ছাড়া। তো এখন যা বললাম একটু গ্রামারের প্র্যাকটিস হয়ে গেল। সেখানে যে বলেছে যে সিডনি যে কোয়াইট এন্ড গ্রেসফুল, সিডনি বিং কোয়াইট এন্ড গ্রেসফুল, সিডনি নিয়ে কোনো ইনফরমেশনই দেওয়া নাই, কিন্তু আ মডার্ন সিটি বলেছে, এই জন্য আমরা নট গিভেন ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, নাম্বার 6 হচ্ছে মেন্টরসের কারসাজি। সো উই আর নট গোইং টু ফোকাস অন নাম্বার 6 রাইট নাও বিকজ এই কোশ্চেনটা সিরিয়াল ব্রেক করবে। এক্সামে কখনো কোশ্চেন সিরিয়াল ব্রেক করে না। সো নাম্বার 6 আমরা পরে করব ফর প্র্যাকটিস। নাম্বার 7 এ চলে যাই। নাম্বার 7 এ বলেছে উডজন নেভার রিটার্ন, জীবনেও ফেরত আসে নাই, টু অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া জীবনে ফেরত আসে নাই, টু সি দ্য কমপ্লিটেড বিল্ডিং, এই বিল্ডিংটা দেখতে। আমরা যদি লাইন বাই লাইন ফলো করে যাই ইনফরমেশনটা, উজ্জন এখানে পেলাম, দেখতে হবে উজ্জন অস্ট্রেলিয়া আসছে নাকি আসে নাই। সো লেটস মুভ অন। সো ইনফরমেশনটা শেষমেশে দেখলাম যে এখানে উজ্জন left the country before completing the project and in a fit of anger vowed never to return. উজ্জন রাগের মাথায় প্রজেক্টটা কমপ্লিট না করে দেশটা ছেড়ে চলে যায়, এন্ড সো এন্ড সে প্রমিস করেছে সে আর ফেরত আসবে না। যদি আর একটু কনটেক্সট চান লাস্ট লাইনটা পড়তে পারেন, হয়েছে যে দ্য স্টেট গভর্নমেন্ট ইন্টারফিয়ার উইথ উজ্জনস প্ল্যান, কস্টটা বেড়েছে এটসেট্রা। সো অনেকেই ইনফরমেশন দেখে ইয়েস বলে দিবে। নাও দ্য থিং ইজ, খেয়াল করেন জিনিসটা, কোয়েশ্চেন বলতেছে উজ্জন জীবনে ফেরত আসে নাই, উজ্জন নেভার রিটার্নড টু অস্ট্রেলিয়া। এখন আমি যদি প্যাসেজটা ভালো করে দেখি, লেটস সি হোয়াট দ্য প্যাসেজ সেজ। উজ্জন left the country, ঠিক আছে, in a fit of anger he vowed never to return. Now let's match the information. Vowed never return মানে কি, সে প্রমিস করেছে, সে কসম খেয়েছে সে আর জীবনে আসবে না। He never returned মানে কি, সে জীবনে ফেরত আসে নাই। এখন প্যাসেজে কি বলেছে সে জীবনে ফেরত আসে নাই? প্যাসেজে জাস্ট বলেছে সে প্রমিস করেছে সে আর জীবনে ফেরত আসবে না, কিন্তু সে যে জীবনে ফেরত আসে নাই এটা কিন্তু আমি জানি না। ইউ মাইট কোশ্চেন কেন, সে তো প্রমিস করছে, বাট দ্য থিং ইজ প্রমিসেস ক্যান বি ব্রোকেন। কারণ আমি বললাম আই প্রমিস যে আমি কালকের মধ্যে রিডিং সিলেবাসটা শেষ করে দিব, বাট দেন টুমরো আই জাস্ট রিয়েলাইজ যে রিডিং সিলেবাস অনেক বড় এন্ড একদিনে শেষ হবে না। সো বেসিক্যালি কি হলো, প্রমিসটা আমার ইনভ্যালিড হয়ে গেল। সো প্যাসেজ বলছে প্রমিস, আসলে কি হয়েছে নাকি হয় নাই সেটা কিন্তু বলা নাই, এন্ড এই জিনিসটা কিন্তু আমি জানতে পারছি না বা যাচাই করতে পারছি না, এই জন্যই আমি নট গিভেন দিচ্ছি। হাউ আর ইউ, বুঝতে পারছেন ব্যাপারটা? এরকম কোয়েশ্চেন করার পর কিন্তু পুরো ব্রেইনে প্যাচ লেগে যায়। আসলে প্যাসেজটা পড়ে আপনি বুঝছেন কি বলছে, তারপর দেখা যাচ্ছে যে মিনিংটা আপনি দেখলেন, সো দেখা যাচ্ছে যে আপনি মিনিংটা আপনি বুঝলেন, কিন্তু দেখা যাচ্ছে যে কয়টা ওয়ার্ডের জন্য হয়তো আপনি শিওর না, আইএলটিএস জাস্ট কনফিউজ করে ফেলছে আপনাকে। সবসময় সাবস্টেন্সটা খেয়াল করবেন, ওয়ার্ডটা খেয়াল করবেন, ওয়ার্ড দেখে দেখে কিন্তু আমরা ইনফরমেশনটা বের করি। এই জন্য সো প্যাসেজে বলা আছে উজ্জন প্রমিস করেছে সে আর ফেরত আসবে না। এখন আমি চিন্তা করলাম এখানে যে নেভার রিটার্ন কোয়েশ্চেনে বলা আছে, যদি আসলেই ফেরত আসছে কিনা আসছে না, there is no way for me to determine this, গ্যারান্টিড কোনো ওয়ে নাই এটা ডিরেক্টলি বলার, এই জন্যই আমরা নট গিভেনটা দিয়ে দিচ্ছি এখানে। Number 8, there is only one theater within the complex. এটা কি সবার clear by the way? Number 7, is it clear for everyone? Okay, great. What about you guys? Everyone else? ঠিক আছে। So basically true false not given করার সময় এই ঝামেলাটাই হবে, and I know I'm going very slow, I just want to make sure that you guys get this, কিন্তু next class থেকে কিন্তু আমাদের পেজটা আস্তে আস্তে বাড়বে, and don't worry, even though we are finishing the reading syllabus by hopefully next class, আমরা কয়েকটা কিন্তু প্র্যাকটিস টেস্ট করতেই থাকবো throughout the course, তো ততক্ষণে কিন্তু প্র্যাকটিস করতে 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 দেখবেন যে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা more or less হয়ে যাচ্ছে কিন্তু।
So don't worry too much about it. Now that being said, এখানে যে বলেছে there is only one theater within the complex, আমরা লাইন বাই লাইন ফলো করি। সো এখানে লাস্ট কিওয়ার্ডটা ছিল, সো লাইন বাই লাইন ফলো করতে 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 দেখলাম যে one theater কোথায় আসছে। এখানে দেখেন various theaters পেয়ে গেলাম, কমপ্লেক্সও পেয়ে গেলাম, জাস্ট কিওয়ার্ড এখানে, আর কিছু না। এখন various theater মানে কি? অনেকগুলা থিয়েটার। কোশ্চেনে কি বলেছে? মাত্র একটা থিয়েটার আছে, তাহলে কি হবে? yes, no, not given, prediction, so no। এরপরে দেখেন কোশ্চেন বলেছে সরকার, the government চিন্তিত ছিল, was concerned about artists complaints, আর্টিস্টদের কমপ্লেইন্ট নিয়ে সরকারটা চিন্তিত ছিল আর কি। এখন লাইন বাই লাইন জাস্ট ফলো করেন, লাইন বাই লাইন ফলো করার পর দেখবেন ইনফরমেশনটা যে থিয়েটার যে ছোট করা হয়েছে, artists complained bitterly about them ever since, আর্টিস্টরা খুব তিক্তভাবে কমপ্লেইন করেছে যে থিয়েটার কেন ছোট করা হয়েছে। সরকার কি থিয়েটার যে ছোট করা হয়েছে সেটা নিয়ে চিন্তিত ছিল? সরকার যে চিন্তিত ছিল সেটা নিয়ে কিন্তু কিছু বলা নাই। আমরা জানি আর্টিস্টরা কমপ্লেইন করেছে, ঠিক আছে, কিন্তু গভর্নমেন্ট যে চিন্তিত ছিল, গভর্নমেন্ট যে ওয়ারি করেছিল আর্টিস্টের কমপ্লেইন নিয়ে, সেটা কিন্তু কিছুই বলা নাই। Look at the information. Artists have complained bitterly about them, about the theaters. Them মানে কি theaters, কিন্তু গভর্নমেন্ট যে ওয়ারি ছিল না, চিন্তা করেছে না, করে নাই চিন্তা, এটা নিয়ে কিন্তু কিছুই বলা নাই। এই জন্য অ্যান্সারটা হয়ে যাচ্ছে নট গিভেন। এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। So the Australian artists give better performance in opera house, মানে অস্ট্রেলিয়ান আর্টিস্টদের পারফরম্যান্সেস বা পারফরম্যান্স অপেরা হাউসে আরো ভালো হয়ে যায়, সেটাই কিন্তু বলছে। তো আমি যদি লাইন বাই লাইন ফলো করে যাই, দেখি কি বলছে এখানে। Audience of all nationalities have been quick to acclaim the many world-class performances of stars. So আমরা জানি তারা অস্ট্রেলিয়ান আর্টিস্টরা চমৎকার পারফরম্যান্স দিচ্ছে, but better মানে কি? You know, good, better, best. So better is a comparative form, and comparative form দিয়ে আমরা comparison করি, কিন্তু দেখা যাচ্ছে দুইটা জিনিসের মধ্যে আমরা comparison করি, so we draw comparisons using this form. এটা এটার থেকে ভালো, এটা এটার থেকে খারাপ, I run faster, you run slower, এভাবে করে। সো বলেছে অস্ট্রেলিয়ান আর্টিস্টরা ওপেরা হাউসে ঢুকলেই তাদের পারফরমেন্সটা ভালো দিচ্ছে, মানে ওপেরা হাউসে ঢোকার পরেই তাদের পারফরমেন্সটা ভালো হয়ে যাচ্ছে আর কি, এটাই ইন্ডিকেট করছে এখানে। আমরা জানি ইনফরমেশনটা দেখে এখানে যে তারা চমৎকার পারফরমেন্স দিচ্ছে, কিন্তু ওপেরা হাউসে ঢোকার পর তাদের পারফরমেন্স যে ভালো হয়ে যাচ্ছে নাকি না সেটা কিন্তু বলা নাই, এই জন্য নট গিভেন। সো দেখেন কার কোনো কোয়েশ্চেন আছে নাকি? চিন্তা করবেন এই টাইপের কোয়েশ্চেন করার সময় কিন্তু মাথা একটু ধরে যায়, দিস ইজ কমপ্লিটলি নরমাল। প্র্যাকটিস করার সময় রিডিং বুক থেকে দেখবেন যে কোন কোন প্যাসেজে ট্রু ফলস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসছে, সেগুলো প্র্যাকটিস করতে পারেন। জাস্ট ওয়ান মোর ক্লাস আমরা নন সিরিয়াল কোয়েশ্চেন গুলো করে ফেলি, তারপরে আই উইল বি রেকমেন্ডিং ইউ টু সলভ দিস বুকস। একটা বুকলেস দিয়ে দেবো কি কি বই কিনা উচিত আপনার কেমব্রিজ আইএলটিএস। সো এই জন্যই ফর দ্য ফার্স্ট 3 ক্লাসেস আমি একটু স্লোলি যাই, but after you guys get used to the pace তখন আমি স্পিডটা খুব তাড়াতাড়ি বাড়ায় ফেলি আর কি। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, আমরা বেশ আস্তে আস্তে যাচ্ছি। আচ্ছা, এটা বাকি ছিল নাম্বার 6। আচ্ছা, নাম্বার 6 এ হয়েছে the cost of construction and more than $75 million over the budget, যে বলেছে কনস্ট্রাকশনের কস্টটা বাজেট থেকে 75 মিলিয়নের উপরে গেছে। এখন যদি আপনি কিওয়ার্ডস গুলো ফলো করেন, নাম্বার 7 এ আমরা দেখি যে উজ্জন এখানে ছিল, দ্যাট মিন্স নাম্বার 7 এর আগে অ্যানসারটা। সো বেসিক্যালি বলেছে দ্য বিল্ডিং ওয়াজ এক্সপেক্টেড টু কস্ট 8 মিলিয়ন, মানে বিল্ডিং এর বাজেট থাকার কথা ছিল $8 মিলিয়ন। এখন কোশ্চেনটা বলেছে কনস্ট্রাকশনের কস্টটা এই 8 মিলিয়ন থেকে ক্রস করে 75 মিলিয়নের উপরে চলে গিয়েছে। সো went more than $75 million বাজেট, মানে হচ্ছে 8 মিলিয়ন থেকে 75 মিলিয়ন অতিক্রম করে যে গিয়েছে। ইন আদার ওয়ার্ডস ভ্যালুটা 83 মিলিয়নের অ্যাবাভ। সো কনস্ট্রাকশন কস্টটা 83 মিলিয়নের উপরে গিয়েছে। ফার্স্ট প্যারাগ্রাফে কি পড়লাম? কস্টটা ছিল 85 মিলিয়ন। সো 85 মিলিয়ন মানে কি? 83 মিলিয়নের উপরে 85 মিলিয়ন না? কোশ্চেন কি বলেছে? $8 মিলিয়ন বাজেট থেকে $75 মিলিয়ন এর উপরে চলে গিয়েছে। ইন আদার ওয়ার্ডস $8 মিলিয়ন থেকে $75 মিলিয়ন যাওয়ার পর কি হচ্ছে? 83 মিলিয়নের উপরে চলে গিয়েছে, which means ওভারঅল কস্ট কত ছিল? 85 মিলিয়নের উপরে। সো ডেফিনেটলি বাজেট থেকে 75 মিলিয়নের উপরে গিয়েছে। সো আমি এটাকে ইয়েস বলতে পারবো। এখন মেইনলি আমি পার্সোনালি বলি এটা আনঅফিশিয়াল কোশ্চেন, বিকজ আপনি এখানে ইনফরমেশন পেলেন,
কিন্তু এটাকে ভেরিফাই করার জন্য আপনাকে দুইটা প্যারাগ্রাফ আগে পড়তে হচ্ছে। সাধারণত আইএলটিএস এই প্যারাটা আপনাকে দিবে না, এই ঝামেলাটা করবে না আপনার সাথে আইএলটিএস, এটাই খেয়াল রাখেন। শুড আই এক্সপ্লেইন দিস अगेन? এই কোশ্চেনটা আরেকবার বলি। বলছে কস্ট অফ কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনের খরচটা বা কস্টটা। সো কস্ট অফ কনস্ট্রাকশন কি আমরা জানি, কস্ট অফ কনস্ট্রাকশন ছিল 85 মিলিয়ন। সো বলেছে কস্ট অফ কনস্ট্রাকশনটা বাজেট থেকে 75 মিলিয়নের উপরে গেছে, মানে 75 বাজেটে যা ভ্যালু ছিল সেটা 75 মিলিয়ন এন্ড অ্যাবাভ গিয়েছে, সেটাই মিন করেছে। সো আমরা জানি কস্ট অফ কনস্ট্রাকশনটা যা ছিল, বাজেট ছিল $8। যদি আমরা কোশ্চেনটা ফলো করি, বাজেটের সাথে $8 যদি আমি অ্যাড করি তাহলে কি হচ্ছে, $8 প্লাস $75 মিলিয়ন, $8 $8 মিলিয়ন বলতেছি। সো এটা হয়ে যাবে $83 মিলিয়ন। সো বলেছে কনস্ট্রাকশন কস্টটা বাজেট থেকে যদি $75 মিলিয়ন ক্রস করে যায়, আমরা জানি কনস্ট্রাকশন কস্টে $85 মিলিয়ন ক্রস করেছে। তো যদি এটা 75 মিলিয়ন বাজেট থেকে ক্রস করে যায়, এটা 83 মিলিয়নও ক্রস করে যাচ্ছে, which means since $83 মিলিয়ন ক্রস করে গিয়েছে, that means এটা কি 85 ও ক্রস করেছে, এটাই basically 85 is greater than 83। তো এভাবে করে চিন্তা করতে হচ্ছে আমাকে, which is why the answer should be yes. And like I said, don't worry too much about this question, বেশি প্যানিক করেন না এটা নিয়ে, সাধারণত এই ধরনের কোশ্চেন আসবে না। So true false করতে গেলে মাথাটা ধরবে, but trust me, by next class this will be your favorite question. Just simple জিনিসটা খেয়াল রাখেন, yes হলে yes, if the statement agrees, যদি সবকিছু ম্যাচ করে তখনই হ্যাঁ বলবেন, yes বলবেন। যদি একটা কন্ট্রাডিকশন হয় তখন নো বলবেন। যখন আপনি হ্যাঁও বলতে পারবেন না, নাও বলতে পারবেন না, তখন একটা স্ট্রেট আপ নট গিভেন দিয়ে দিয়েন, এটাই। এখন আমি বেসিক্যালি আপনাদেরকে ওভারঅল আজকে কোনো হোমওয়ার্ক দিব না শিটস থেকে, বিকজ নেক্সট ক্লাসে কিন্তু আমরা এই টপিক গুলাই একসাথে সলভ করবো। আই ফিল দ্যাট এগুলো একসাথে সলভ না করলে আসলে ঠিক মতো সলভ করা যায় না। এই জন্য এনজয় দ্য উইকেন্ড। সানডে থেকে আমরা নন সিরিয়াল কোশ্চেন করবো and we will move at a more faster pace. Yes, someone raise the hand. বলেন, কোশ্চেন থাকলে বলেন, you can unmute yourself if you want to. হ্যাঁ, এখন অনেকে বলেন যে তোমাদের যদি 5টা কোশ্চেন দেওয়া থাকে তাহলে 99% চান্স থাকবে যে 3 রকমের অ্যান্সারই আসবে, অর্থাৎ ট্রু ফলস নট গিভেন, কিন্তু হ্যাঁ, কোনো কোশ্চেন। তিনটাই থাকে। আচ্ছা হ্যাঁ, অর্থাৎ এমন হতে পারবে না যে আমার 3টা ট্রু 2টা নট গিভেন হয়ে গেল, বা 2টা এরকম ট্রু থাকবে না। 3টা। আইএলটিএস এ এটা সব সময় যখনই মিক্সড কোশ্চেনস আসবে, they will touch all the options, but they will touch most of the options. তো ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে এখানে তিনটা যে অপশন দিয়েছে, তিনটা অপশনই টাচ করে যাবে কিন্তু। সো এটা এই ব্যাপারে কেয়ারফুল থাকবেন কিন্তু। দ্যাট মিন্স যে সব কয়টা ট্রু যে দিচ্ছি বা সব কয়টা নট গিভেন যে দিচ্ছি, আই মাস্ট বি কেয়ারফুল যে একটা না একটা ফলস বা ট্রু থাকতেই পারে। যেরকম এখানে দেখেন মাত্র একটা ফলস, সরি দুইটা ফলস ছিল, মেজরিটি ছিল নট গিভেন। আদার কোয়েশ্চেন্স মেজরিটি ইয়েসও হতে পারে, বাট একটা না একটা অন্য অপশন থাকবেই। আচ্ছা, আপনাদের রিডিং প্র্যাকটিস করার জন্য আই উইল রেকমেন্ড টু থিংস। কেমব্রিজ আইএলটিএস বুকস থেকে 1 থেকে 15 প্র্যাকটিস করতে পারেন। যদি মনে করেন প্র্যাকটিস বেশি লাগবে না, বুক 10 বা বুক 11 থেকে কিনতে পারেন। কেমব্রিজ আইএলটিএস বুক হচ্ছে জাস্ট একটা প্র্যাকটিস পেপার, কিন্তু মেইন এক্সামের প্র্যাকটিস পেপার হচ্ছে কেমব্রিজ আইএলটিএস। সো ইটস জাস্ট লাইক বাসায় বসে বসে আপনি প্র্যাকটিস করতে করতে আপনি স্কিলস চর্চা করতে পারবেন। বাট তার আগে আই উড রেকমেন্ড রিডিং বই থেকে at least finish like 5 or 6 passages আর কি। সো রিডিং বুক থেকে দেখেন সিরিয়াল কোশ্চেন যেগুলোতে আসছে সেগুলো প্যাসেজে সলভ করেন, try to understand the serial. Remember reading বইয়ের কন্টেন্ট কিন্তু একটু ডিফিকাল্ট, সো হতাশ হয়ে যান না, and আস্তে আস্তে you will get better কিন্তু। আরেকটা বিষয় ভাইয়া, বলেন। ভাইয়া বাংলাদেশের একজন স্বনামধন্য শিক্ষক বলেছেন যে আপনার হাতে যদি সময় না থাকে তাহলে আপনি সবগুলো ট্রু দিয়ে আসলে আপনার মার্ক বেশি পাওয়ার। ডেফিনেটলি, বাট এটা একটু লাক বেস। ধরেন যেরকম এখানে, ধরেন এই পরীক্ষায় যদি আমি সবগুলা ট্রু দিতাম তাহলে কত মার্ক পাচ্ছি, 1 2 3। যদি সবগুলা নট গিভেন দিতাম আমি আরো বেশি মার্ক পাচ্ছি। এখন ফার্স্ট থিংস ফার্স্ট, যে আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডেভেলপ করতে হবে। ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডেভেলপ করে আপনি অ্যাটেম্প করছেন, লাস্ট ওয়ার্স্ট কেস সিনারিও সময় নাই, টাইম শেষ হচ্ছে, এক্সামিনার আপনার দেখা যাচ্ছে যে পরীক্ষা শেষ করে ফেলবে। ইন দিস কেস সিনারিও, ইন দিস সিচুয়েশন আপনি একটা কাজ যা করতে পারেন, জাস্ট খুব তাড়াতাড়ি ইফ ইউ ওয়ান্ট জাস্ট সবগুলা নট গিভেন বা সবগুলা ফলস দিয়ে দিতে পারেন যদি আপনার মনে হয় আর কি। তখন দেখা যাচ্ছে যে কয়েকটা মার্ক বেঁচে যাচ্ছে। So you can follow this idea if you want, but it's not going to save you আর কি। একটু be careful থাকেন একটু। per book হচ্ছে around 80 থেকে 90 টাকা যদি নীলক্ষেত থেকে কিনেন। অন্য কোনো বুক শপ গুলো একটু বাড়ায় বলে আর কি।
সিন্স এর একটা প্র্যাকটিস বুক একবার শেষ করে আর ইউজ করবেন না, সেটা আপনারা নীলক্ষেত থেকে কিনলে বেস্ট হয় ইন মাই অপিনিয়ন। আই থিঙ্ক ফেসবুকের কয়েকটা পেজ আছে যেটা যারা নীলক্ষেত থেকে ডেলিভারি দেয়, সো ডু লুক ইনটু দ্যাট। আচ্ছা, সো এমসিকিউ, শর্ট কোশ্চেন, সামারি, সেন্টেন্সেস এন্ড আমাদের ট্রু ফলস নট গিভেন কোশ্চেন কিন্তু পারফেক্ট সিরিয়াল ফলো করে। as for the questions that do not follow a serial, এটা আমরা নেক্সট ক্লাসে করব। so far আমরা এই পর্যন্ত করেছি, খেয়াল করেন, and I'll be uploading the recording after I finish my next class. Just রাতের মধ্যে আমাকে রিমাইন্ড করে দিন, if I don't upload it by midnight I will do so. All right, তাহলে thank you very much, আজকের জন্য we are done, and if you have any queries, if you have any issues, do let me know. And আমি যা বুক টুক লিস্ট দিচ্ছি আমি গুগল ক্লাসরুমে একবারে দিয়ে দিব, কিন্তু ডোন্ট ওয়ারি। মেসেঞ্জার গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ তো আমি একটা ফেসবুক গ্রুপ খুলেছি আপনাদের জন্য, সেখান থেকে আপনারা নিজেদের সাথে কমিউনিকেট করে একটা মেসেঞ্জার গ্রুপ খুলে ফেলেন। আই থিঙ্ক দ্যাটস গোইং টু বি বেস্ট। ফেসবুক গ্রুপে একজন পোস্ট দেন, বলেন যে হাই আই ওয়ান্ট টু ওপেন আ মেসেঞ্জার গ্রুপ, এনিওয়ান ইন্টারেস্টেড প্লিজ কমেন্ট, যারা ইন্টারেস্টেড কমেন্ট করেন, অ্যাড ইচ আদার, ওপেন দ্য গ্রুপ। আই থিঙ্ক দ্যাটস গোইং টু বি দ্য বেস্ট। বাট মেসেঞ্জার গ্রুপ যদি আমি এখন খুলি, আমাকে সবাইকে ফেসবুকে অ্যাড করতে হবে, তারপর আই হ্যাভ টু মেইনটেইন দ্য গ্রুপ, ইটস ভেরি হ্যাসল, রাইট? সো এটা আপনারা করেন, আপনারা মেইনটেইন করলে একটু বেটার হবে আর কি। Alright, তাহলে thank you very much, আজকের জন্য we are done and I'll see you on Sunday. Have a nice weekend. এখনো বেশি টেনশন নিয়েন না, সানডের পর থেকে আমরা আরো ইন্টেন্সলি জিনিসটা দেখবো। Alright, তাহলে take care and goodbye.